ফুয়াদ কারেন্ট কিন্তু আসবে না ভাই। কিছু করার নাই, কি করা যাইব? রেকর্ডটা থাক তাইলে। রেকর্ড ছাড়া কি আমি বারবার বুঝাইতে পারবো? আচ্ছা, আমি শুরু করতেছি। আচ্ছা রেকর্ডটা অন্য কেউ করলে হবে না ফুয়াদ? তোরটা অফ রাইখা রেকর্ডটা অন্য কেউ করুক। সমস্যা নাই, এবার হইব, এটা ফুল চার্জ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে এটা দেখি। এখন এই যে এখান থেকে আমরা শুরু করতেছি নতুন করে। আমাদের এখানে বলছে যে ট্রায়াঙ্গেল যে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডে আমরা কতভাবে অ্যারেঞ্জ করতে পারি, যেই অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমাদের ভাওয়েল গুলো একসাথে থাকতে পারবে না, এটা, অথবা ভাওয়েল গুলো একসাথে থাকতে পারবে, এটাও দেওয়া থাকতে পারে। এখন আমরা আগে কোনটা বের করব? আমরা যেহেতু এখানে টোটাল ভ্যালু আছে 8টা, বা টোটাল 8টা লেটার আছে, তার মানে আগে নর্মালি আমরা চিন্তা করি যে 8টা লেটার দিয়ে যদি আমরা কম্বিনেশন তৈরি করতে যাই, তাহলে টোটাল কয় ধরনের কম্বিনেশন হয়? তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মানে কি? 8টার টোটাল কম্বিনেশন। ওকে, ডান। আরেকটা কি দেখতে হবে আমাদের? আরেকটা দেখা লাগবে যে এই 8টার মধ্যে থেকে আমাদের টোটাল ইয়া কয়টা আছে, কি বলে, ভাওয়েল কয়টা আছে? এখানে ভাওয়েল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এই যে তিনটা। এখন এই তিনটা ভাওয়েলের যদি আমি একসাথে কইরা একটা গ্রুপ তৈরি করি, ওই গ্রুপ কইরা এই তিনটা ভাওয়েলের একটা গ্রুপ, আর সাথে হইতাছে গিয়া আমার বাকি যেই টোটাল আছে 5টা, তাহলে টোটাল 8টারে যদি একসাথে রাখি, রাখার পরে এই গ্রুপটারে একটা সিঙ্গেল ফরম্যাট হিসেবে চিন্তা করি। যেমন আমরা চিন্তা করলাম যে আমাদের TRNGL এই পাঁচটা হচ্ছে গিয়া আলাদা লেটার, এবং IAE এই তিনটা হচ্ছে একটা সিঙ্গেল লেটার। এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের টোটাল লেটার কয়টা হয়? 6টা লেটার হয়। এখন এই 6টা লেটারের টোটাল কতভাবে শাফল করা যায় এটা আমরা দেখব, এবং সাথে সাথে আরেকটা জিনিস দেখবো যে এই 6টা লেটার শাফল করার পরে ভিতরকার যে ইয়াগুলো আছে, আহ, এ মানে AIE, এই তিনটা তো আবার ইন্টারনালি শাফল হইতে পারে, একসাথে থাইকেই ইন্টারনাল শাফল হইতে পারে না? যেহেতু ইন্টারনাল শাফল হইতে পারে, তার মানে এই তিনটার মধ্যেও আবার আমাদের ভিতরকার ইন্টারনালি শাফলের জন্য আরেকটা জিনিস দেখা লাগবে। টোটাল আমরা দেখবো কি দিলে, টোটাল এখানে আমাদের ওইটা মিলায় টোটাল হয়েছে 6টা, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল। সাথে হবে 3 ফ্যাক্টোরিয়াল। কেন 3 ফ্যাক্টোরিয়াল? কারণ হইতেছে আমাদের ওই যে ইয়ার জন্য, ওই তিনটা ভাওয়েলের মধ্যকার ইন্টারনাল চেঞ্জের জন্য 3 ফ্যাক্টোরিয়াল। আর টোটালটা মিলায় হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। এই দুটারে একসাথে করলে যেই ভ্যালুটা পাবো, ওইটা হচ্ছে গিয়ে আমাদের যে ভাওয়েল গুলো সবগুলো একসাথে থাকার জন্য যেই কম্বিনেশন গুলা হয় ওইটা, মানে একসাথে সবগুলা ভাওয়েল থাকার পরে যেই কম্বিনেশন গুলো তৈরি করা যায়, ওইটার মানে হচ্ছে গিয়া এইটা, এতক্ষণ যেটা বললাম। আর এখন যদি আমরা টোটাল যেটা ছিল 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল থেকে এখন যদি 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাদ দেই, তাহলে যেই ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট উইদাউট অল টুগেদার ভাওয়েল। বুঝতে পারছি সবাই এটা? আমার তো লেখার মতো কোনো জায়গা নাই, এটা হচ্ছে সমস্যা। লিখতে পারলে তাহলে দেখাইতে পারতাম সুন্দর করে জিনিসটা। একটা এক্সপ্লেন করলে ভালো হতো। উম মুজাহিদ, আচ্ছা, পরেরটা দেখাইতে থাকি। এটা ছবিটা আমি নিতেছি। তারপরে কি? ম্যাথমেটিক্স। এখানে দেখবো যে এখানে বলছে অ্যারেঞ্জিং লেটার্স অফ ভাওয়েল রিমেইন টুগেদার, এখানে অল ভাওয়েল গুলো একসাথে থাকতে পারবে তার প্রবাবিলিটি বলতেছে। আগেরটার মতনই এটাতে শুধু মাইনাস করছিলাম, কিন্তু এটাতে মাইনাস করব না। এটাতে আমরা কি করব? এখানে দেখি, এখানে আছে কয়টা ম্যাথমেটিক্স এর? এম আছে একটা, দুইটা। এম আছে দুইটা। এ আছে কয়টা? একটা, দুইটা। টি আছে কয়টা? টি আছে একটা, এইচ আছে একটা, ই আছে একটা, তারপরে সরি, টি আছে মনে হয় দুইটা, আই আছে। এই রকমের সবগুলো আমরা দেখবো, দেখবো যে কোন ভ্যালুটা কয়টা কয়টা করে আছে। আচ্ছা, ইন্টারনেট নাই তো, আলবাতি জ্বলে রয়েছে। ও, ইন্টারনেট আছে তো, আসছে তো, আসছে। আচ্ছা, এই যে দেখাই জিনিসটা কেমন। এই যে এইখানে বলছে যে আমাদের ট্রায়াঙ্গেল, হ্যাঁ, ট্রায়াঙ্গেলের মধ্যে অল টুগেদার আগে বের করব, তারপরে দেখবো যে অল অ্যালন, এটা
ফার্স্টে বের করব যে সবগুলা ভাওয়েল একসাথে থাকার যে কম্বিনেশনটা ওইটা, তারপরে টোটালটা থেকে যদি ওই কম্বিনেশনটা বাদ দেয় তাহলে হবে। এখন আমাদের ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা, ট্রায়াঙ্গেলের মধ্যে এ আই ই এই তিনটা হচ্ছে আমাদের ভাওয়েল। এখন আমরা শুরুতে কি করব, ট্রায়াঙ্গেলের টি আর এন জি এল এইটারে এই পাঁচটা আলাদা আলাদা ধরবো এবং এ আই ই এই তিনটারে আলাদা একটা, মানে তিনটা মিলায় একটা ধরছি, একটা লেটার হিসেবে আমরা ধরতেছি। ধরলে তাইলে আমাদের টোটাল এখানে কয়টা লেটার হইলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, টোটাল ছয়টা লেটার হইলো না। এখন এই ছয়টা লেটারে যদি আমরা ইন্টারনালি শাফল করি তাহলে টোটাল কয় ধরনের কম্বিনেশন বানানো যায়, 6 ফ্যাক্টোরিয়াল, যেই কম্বিনেশনটা হবে 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু কাহিনী আছে, বলছে আমাদের এ আই ই এই তিনটা একসাথে থাকতে পারবে। একসাথে থাকার মানে তিনটা সবসময় যে এ আই ই এই অবস্থায় থাকবে এমন না, এমনও তো হইতে পারে ই আগে আসলো এ পরে গেল, কিংবা আই আগে আসলো ই পরে গেল, এইভাবে। তার মানে তাদের মধ্যকারও তো ইন্টারনাল একটা সাফল হইতে পারে। যেহেতু তাদের মধ্যকার ইন্টারনাল সাফল হইতে পারে, জন্য এইটারে আবার বলা হয় 3 ফ্যাক্টোরিয়াল, এইটারে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা প্রকাশ করতে পারি আমরা। এখন এই দুইটারে যখন আমরা একসাথে গুণ করব, 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে যেই ভ্যালুটা আসবে ওইটা হবে আমাদের টোটাল ট্রায়াঙ্গেলের সবগুলা ভাওয়েল একসাথে রাখার কম্বিনেশন। এখন টোটাল ছিল কতগুলা, টোটাল ছিল 8টা, তার মানে 8 ফ্যাক্টোরিয়াল। এখন যদি 8 ফ্যাক্টোরিয়াল থেকে আমরা এই ভাওয়েলের সাথে ফ্যাক্টোরিয়াল গুলারে বাদ দেই, ভাওয়েলের সাথে ভ্যালু গুলারে বাদ দেই, তাহলে যেটা পাবো ওইটাই তো হবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেনটা ছিল কি, কোশ্চেনে বলছিল যে অল ভাওয়েল একসাথে থাকতে পারবে না, মানে অল ভাওয়েল অ্যালন, অল ভাওয়েল আলাদা আলাদা, ভাওয়েল গুলো আলাদা থাকার কম্বিনেশন গুলা এই যে এইটা। এইটা কি এখন কি বুঝতে পারছি সবাই? এটা কি এখন বুঝতে পারছি সবাই? আচ্ছা, এইটাতে যে হচ্ছে মানে ভাইয়াল তিনটারে একটা নিয়ে একটা বানাইলি, তাহলে এই ছয়টা আর তিনটা মানে লাস্টের ক্যালকুলেশনটা কেমনে করলি, আটটা থেকে বিয়োগ করলি ওইটা? টোটাল আমাদের 8টা আছে না, টোটাল 8টা। ট্রায়াঙ্গেল মানে কি 8টা, টি আর আই এ এন জি এল ই, এইখানে টোটাল আছে 8টা। এখন আমার যদি এমন ভাবে বলতো যে ট্রায়াঙ্গেল রে, শুধু ট্রায়াঙ্গেল ওয়ার্ডটারে কয় ভাবে শাফল করা যায়, শুধু এটা যদি বলতো তাহলে কি করতাম আমরা, 8টা আছে জন্য 8 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতাম, শেষ। এটা হচ্ছে আমাদের 8 ভাবে শাফল করা যায়। কিন্তু আমাদের বলছে যে ট্রায়াঙ্গেলের মধ্যে যেই ভাওয়েল গুলো আছে এই ভাওয়েল গুলারে একসাথে রাখা যাবে না, এমন ভাবে ইয়া করতে হবে, শাফল করতে হবে। এখন আমরা আগে বের করছি যে সবগুলো একসাথে থাকতে পারে এমন গুলা, আচ্ছা, থাকতে পারে যেটা বের করছি, টোটালটা থেকে থাকতে পারে এটা বাদ দিলেই তো থাকতে পারবে না যেটা, ওইটা বের হয়ে আসতেছে, তাই না? এইটাই করছি, আর কিছুই না। বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস, এই যে এখানে আছে, এখানে বলছে কি ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্স এর টোটাল কয়টা আছে, ম্যাথমেটিক্স এর টোটাল 11টা লেটার আছে। কিন্তু 11টা লেটারের মধ্যে রিপিটেশন আছে কয়েকটা, যেমন এম আছে রিপিটেশন, টি আছে রিপিটেশন, তারপরে এ আছে রিপিটেশন। তার মানে এই তিনটা জিনিস রিপিটেশন আছে। আমাদের এখানে বলছে যে টোটাল অ্যারেঞ্জমেন্ট কয়টা আছে। টোটাল অ্যারেঞ্জমেন্টে আগেরটার মধ্যে যদি আমরা দেখি, এইখানে ট্রায়াঙ্গেলের মধ্যে যদি বলতো আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট, তাহলে কি 8 ফ্যাক্টোরিয়াল শুধু করে দিতাম না? তো এইভাবে এইখানেও তো আমরা চিন্তা করতে পারি যে এখানে 11টা আছে তাহলে শুধু 11 ফ্যাক্টোরিয়াল করে দিব, শেষ হয়ে যাবো। কিন্তু না, কাহিনী হইতেছে এই যে ট্রায়াঙ্গেল যখন আমরা করছি, ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো ভ্যালু রিপিটেশন ছিল না, সবগুলা ছিল ইউনিক। কিন্তু ম্যাথমেটিক্সে ইউনিক না সবগুলা, এখানে রিপিটেশন আছে। যেহেতু রিপিটেশন আছে সুতরাং আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে রিপিটেশন গুলারে বাদ দেওয়া লাগে বা ডিভাইড করা লাগে, ডিভাইড করলে যেটা হয় ওইটাই হচ্ছে আমাদের টোটাল অরিজিনাল অ্যারেঞ্জমেন্ট। এখন আমরা এই ম্যাথমেটিক্স এর যে ভ্যালুটা পাইছি, ম্যাথমেটিক্স এ দেখলাম যে এই যে টোটাল ম্যাথমেটিক্স আছে কত, 11টা, এর মধ্যে থেকে রিপিটেশন আছে তিনটা, তিনটা এসে দিয়ে দুইবার দুইবার করে আছে, যেহেতু এই জন্য হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। বুঝছি এটা? এটা কি বুঝতে পারছি? হ্যালো? বুঝতে পারছি। আচ্ছা, এইটা যদি বুঝতে পারি তাহলে পরেরটা আরো সহজ। পরেরটার মধ্যে কি বলছে, ওই যে আগেরটার মতো ভাওয়েল অল টুগেদার। এখন এইটাতেও আমরা আগে দুইটা পার্ট বানাবো, ভাওয়েল ছাড়া গুলো এক সাইড, ভাওয়েল গুলো এক সাইড। এখন ভাওয়েলের মধ্যে আছে কয়টা, 4টা, ভাওয়েল ছাড়া আছে 8টা, তার মানে 8 ফ্যাক্টোরিয়াল, মানে এখানে ভাওয়েল ছাড়া আছে টোটাল 7টা আর ভাওয়েলের বক্সটা নিয়ে টোটাল 8টা আর কি। তার মানে এই সবগুলোর মধ্যে ইন্টারনাল সাফল করলে আমরা পাবো হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, আর শুধু ভাওয়েলের ভিতরকার ইন্টারনাল শাফল করলে পাবো 4 ফ্যাক্টোরিয়াল। এখন এই দুইটারে যদি একসাথে গুণ করি, যেটা পাবো ওইটা হচ্ছে অল ভাওয়েল টুগেদার। কিন্তু রিপিটেশন যে আছে ওই রিপিটেশন গুলারে আবার বাদ দেওয়া লাগবে।
এইখানেও রিপিটেশন গুলারে বাদ দিছি আমরা, শেষ। এইটাই করছি, এই যে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিটেশন, শেষ। এখন বলছে যে অল ভাওয়েল নট টুগেদার, এখানে একটু লিখায় ভুল আছে, এখানে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল হবে, এখানে মাইনাস হবে না। আচ্ছা, অল ভাওয়েল নট টুগেদার, তো নট টুগেদার হলে কি করা লাগবে, টোটালটা থেকে বাদ দেওয়া লাগবে, তাই না? এখন টোটালটা ছিল কত আমাদের, টোটালটা ছিল 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, আর অল ভাওয়েল টুগেদার একটা ছিল এটা। এখন এইটা থেকে যদি এটা বাদ দেই তাহলে তো আমাদের এইটাই থাকবে, যে 11 ফ্যাক্টোরিয়াল মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো অনেকে চিন্তা ভাবনা করতে পারে যে 2 ফ্যাক্টোরিয়াল এইখানেও আছে এখানেও আছে, কিন্তু লিখছি একবার, মাইনাসের ক্ষেত্রে তো দুইটা লসাগু হয়ে একটাই হয়ে যাবে, তাই না? এরকম। হুম। এটা কি বুঝতে পারছি সবাই? Yep. ওকে, পরেরটাতে যাই। বলছে 5টা লেটারের একটা ওয়ার্ড বানাবো, 5 লেটারের ওয়ার্ডের মধ্যে কনসোনেন্ট টোটাল 12টা কনসোনেন্টের মধ্যে আমি 3টা কনসোনেন্ট ইউজ করতে পারবো, আর 5টা ভাওয়েলের মধ্যে 2টা ভাওয়েল ইউজ করতে পারবো। তাহলে এইটা কত ভাবে করা যায়? একদম ইজি। বলছে যে 12টা কি বলে 12টার মধ্যে থেকে আমি 3টা নিব, তার মানে 12টার মধ্যে যে কোনো 3টা হইতে পারে, তার মানে 12C3 ইন্টু 5টার মধ্যে থেকে 2টা নিব, তার মানে 5টার মধ্যে থেকে যে কোনো 2টা হইতে পারে, তাহলে 5C2, এই দুইটারে পাশাপাশি গুণ করে দিছি, শেষ। আর টোটাল অ্যারেঞ্জমেন্ট মানেই তো 5 ফ্যাক্টোরিয়াল, টোটাল অ্যারেঞ্জমেন্ট মানে হইতাছে গিয়া যতগুলা থাকবে ততগুলা ফ্যাক্টোরিয়াল। এইখানে যেহেতু স্পেসিফিক করে কোনো ভ্যালু দেওয়া নাই যে এইটার ফ্যাক্টোরিয়াল বের করো বা এইটার অ্যারেঞ্জমেন্ট বের করো, এই জন্য আমরা সরাসরি 5টা লেটারের নিয়ে একটা ওয়ার্ড জন্য 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিছি। যদি সরাসরি কোনো একটা তারা আইডেন্টিফাই করে দিত তাহলে আগে আমরা আবার চেক করতাম যে কোনো রিপিটেশন আছে কিনা, যদি রিপিটেশন থাকতো তাহলে ওইটারে ডিভাইড করতাম। এইখানে সরাসরি কিছু দেওয়া নাই, এই জন্য আমরা ধইরা নিছি রিপিটেশন নাই। তো রিপিটেশন নাই মানে তো যা আছে তাই, তার ফ্যাক্টোরিয়াল, শেষ। বুঝতে পারছি এটা? এটা যদি হুম। বুঝতে পারি, এখন এই যে বাকিগুলো সেম, এখানে আছে ম্যাথমেটিক্স, এটাও দেখাইলাম। তারপরে ম্যালিনিয়াম, ম্যালিনিয়ামেরটা একটু নিজে নিজে ট্রাই করলে পারা যাবে আশা করি। তারপরে হচ্ছে কোর্স স্ট্র্যাটেজি, এখানেও সেম, বলছে ডিভাইডেড বাই পারমুটেশন অফ রিপিটিং লেটার, এখানে মানে বইলেই দিছে সরাসরি কি করা লাগবে যে ওইটা। তো এইটাতেও আমরা করবো যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিটেড যে ভ্যালু গুলো আছে ওইটা, টোটাল কম্বিনেশন বের করতে হইলে এখানে কথা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে হবে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত আছে, কোন জিনিসটা দুইবার করে আছে, আর আছে দুইটা, তারপরে এস নাই টি আছে দুইটা, হ্যাঁ এই দুইটাই মানে আছে দুইবার করে, তার মানে এইগুলারে, তাহলে আর ই নিচে হবে আছে দুইটা। হ্যাঁ আচ্ছা ই আছে দুইটা, তাহলে নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, উপরে হবে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, শেষ। বুঝতে হ্যাঁ, পারছো বুঝতে সবাই? পারছি। আচ্ছা, হুম এটা হুম। যদি বুঝতে পারি তাহলে যাই আমরা পরেরটাতে, আর কিছু আছে কিনা এটা দেখা লাগবে না, এইগুলা, হ্যাঁ এটা একটু দেখা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। বলছে যে 11 প্লেয়ার টিম, একটা 11 জন প্লেয়ারের বা 11টা সদস্য নিয়ে একটা টিম গঠন করব আমরা। এখন 11 সদস্যের টিম গঠন করতে হইলে আমাদের বইলা দিছে 14 জন প্লেয়ার আছে, সরি টোটাল 14 জন প্লেয়ার আছে, এর মধ্যে 14 জন প্লেয়ারের মধ্যে থেকে 11 জন নিব আমরা, হ্যাঁ। তার মধ্যে থেকে বইলা দিছে at least 5 of 6 experienced bowlers। আচ্ছা, টোটাল আমাদের প্লেয়ার আছে 14 জন, তার মধ্যে 6 জন আছে এক্সপেরিয়েন্স বলার, আর বানাইতে হবে 11 জন। তাহলে আমরা যদি চিন্তা করি যে আমাদের টোটাল এখানে বইলে দিছে কন্ডিশন হচ্ছে 6 জনের থেকে 5 জন নিতেই হবে, তাহলে এটা চিন্তা করি কিভাবে নিব আমরা, 6 জনের থেকে মিনিমাম 5 জনও নিতে পারবো এবং বেশিও নিতে পারবো, 6 জনের থেকে 6 জনও নিতে পারবো, তাই না? তাহলে 6 জনের থেকে যদি 5 জন নেই তাহলে তখন কি হবে, 6 জনের থেকে নিলাম 5 জন, আর বাকি থাকে কয়জন, 8 জন, 8 জনের থেকে নিব 6 জন, তাহলে 6 আর 5 11 হয়েছে, মিলছে। এই দুইটারে পাশাপাশি গুণ দিব, সেম ভাবে আবার 6 জনের থেকে 6 জন নিব এবং বাকি 8 জনের থেকে 5 জন নিব, তাইলেই তো হয়ে যেতেছে আমাদের মিল, শেষ না? এইরকম করে গুণ করব, এটাও মনে হয় করা ছিল খাতায়, দেখতো কোনটা কোথাও বুঝলাম, পারমুটেশন কম্বিনেশন, এটা অ্যান্সার দেওয়া আছে নাকি? এটা answer দেওয়া নাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সারটা কি হবে আমি বলি, এটার অ্যান্সার হবে ফার্স্টেরটা 6C5, 6C5 ইন্টু 8C
6 প্লাস দেওয়া হবে 6C6 প্লাস ইন্টু 8C7 না 8C5 বেশ লাগতেছে খালি লেখা নাই আসলে কোথাও দেখছিলাম। দুইটাকে যোগ করে দিলে পরে যে টোটাল অ্যান্সারটা হবে ওইটাই অ্যান্সার। পাশাপাশি গুণ নিচে নিচে যোগ। হুম। ছবি রে তারপরের কোশ্চেনটা কি আছে? আচ্ছা 1 মিনিট একটু লাইনে থাকে, আমি জিনিসটা বের করতে, হ্যাঁ? আমার কাছে করা ছিল এগুলো। তো আমরা এই তিনটা পেজের ছবি দিবি, এইটা এইটা আর এইটা। এই তিনটা দিলে চলবে। আচ্ছা আনতেছি। আরেকটা কি বলছে? বলছে 6 মেম্বার কমিটি, তারপরে হচ্ছে মেজরিটি ফ্রম 6 ম্যাথমেটিক্স স্টুডেন্টস ভার্সেস 4 ফিজিক্স স্টুডেন্টস। আচ্ছা 6 মেম্বারের একটা কমিটি বানাইতে বলছে। তারপরে বলা আছে যে মেজরিটি নিতে হবে, মেজরিটি ফ্রম 6 ম্যাথমেটিক্স ভার্সেস 4 আচ্ছা 4 ফিজিক্স স্টুডেন্টস। আচ্ছা টোটাল আমাদের স্টুডেন্ট আছে হচ্ছে 6 4 10 জন। এই 10 জনের মধ্যে থেকে 6 জন আছে ম্যাথমেটিক্স এর, বাকি 4 জন আছে ফিজিক্স এর। তো এর মধ্যে থেকে আমরা একটা কমিটি বানাবো। এখন বইলা দিছে আবার মেজরিটি নিতে হবে 6 এর মধ্যে থেকে। 6 মানে হচ্ছে কি ম্যাথমেটিক্স এর মধ্যে থেকে। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা দুইটা গ্রুপ, একটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স এর গ্রুপ, আরেকটা হচ্ছে ফিজিক্স এর গ্রুপ। তাহলে ম্যাথমেটিক্সের থেকে নিব কয়টা? ম্যাথমেটিক্সের থেকে আমরা নিতে পারি 6 জন, আর ফিজিক্সের থেকে একজনও না। সেম ভাবে ম্যাথমেটিক্সের থেকে নিতে পারি 5 জন, ফিজিক্সের থেকে নিব একজন। তারপরে ম্যাথমেটিক্সের থেকে নিব 4 জন, ফিজিক্সের থেকে নিব 2 জন। ম্যাথমেটিক্সের থেকে নিব 3 জন, ফিজিক্সের থেকে নিব 3 জন। কিন্তু এইটা কি হবে? ম্যাথমেটিক্সের থেকে 3 আর ফিজিক্সের থেকে 3 পসিবল না। কেন? কারণ ও বইলা দিছে ম্যাথমেটিক্সকে প্রায়োরিটি দেওয়া লাগবে বেশি। তার মানে আমরা ততটুকু পর্যন্ত নিতে পারবো, শুধুমাত্র যতটুকু পর্যন্ত ম্যাথমেটিক্স এর পার্টে বেশি অবস্থায় থাকতেছে, বেশি স্টুডেন্ট ইউজ করবো বা বেশি স্টুডেন্ট থাকবে তখন। অ্যান্সার দিছ? আচ্ছা এখন আমরা দেখি অ্যান্সারটা। এই যে সবগুলো একটা একটা করে দেখি, একটু শুরু থেকেই দেখি। এখানে বলছে যে 5 ডিজিটের একটা নাম্বার, এই নাম্বারে আমরা কয় ভাবে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো নাম্বার ইউজ করতে পারবো। এখানে কি হবে অ্যান্সারটা, মানে কয়টা অ্যারেঞ্জমেন্ট হইতে পারে? যেহেতু 5 ডিজিটের নাম্বার, তার মানে প্রত্যেকটাতেই আমরা 10টা 10টা করে ইউজ করতে পারতাছি। তার মানে কি 10 টু দি পাওয়ার 5। ওকে, তারপরে বলছে কি একটা লক আছে, এই লকটা 15 ডিজিট অ্যালাউ করে। তো 15 ডিজিটের একটা লক টোটাল কয় উপায়ে আমি খুলতে পারবো না, মানে কয়টা অ্যারেঞ্জমেন্টে সে খুলবে না, এটা বলছে। আমরা সবাই জানি একটা লক শুধুমাত্র একটা অ্যারেঞ্জমেন্টেই খোলে, তাই না? তার মানে আমরা যদি চিন্তা করতে পারি যে টোটাল কত ধরনের অ্যারেঞ্জমেন্ট হইতে পারে 15টার মাধ্যমে, এই যে টোটাল 3টা ব্লক আছে আর কি, 3টা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, প্রত্যেকটাতেই 15টা করে ডিজিট বসাইতে পারবো। আমরা যদি এইটা চিন্তা করি যে টোটাল 15টা, টোটাল 3টা ব্লকের মধ্যে 15টা করে বসাইলে টোটাল কত ধরনের অ্যারেঞ্জমেন্ট হইতে পারে, ওইটা থেকে শুধুমাত্র একটা বাদ দিয়ে দিলেই তো তার বিপরীতটা বের হয়ে যাবে, তাই না? এই যে এখানে টোটাল যেহেতু 3টা আছে, তার মানে 15 টু দি পাওয়ার 3 মাইনাস করছি 1, শুধুমাত্র একটাই পসিবল হয়, বাকি সবগুলো হচ্ছে নট পসিবল। এই জন্য বাকি সবগুলোর জন্য অ্যান্সার হয়েছে এইটাই। সেম ভাবে বলছে যে এখানে বলছে 1 2 3 4 5 রিপিটেশন অ্যালাউ আছে। রিপিটেশন অ্যালাউ করার পরে বলছে আমাদের ফর এ 3 ডিজিট নাম্বার হাউ মেনি রিপিটেড ক্যান অকার, লাইক এই যে এরকম যদি রিপিটেড হয় তাহলে টোটাল কয় ধরনের রিপিটেশন পসিবল, কয়টা রিপিটেড ভ্যালু আমি পাবো। তার মানে রিপিটেড ভ্যালু হইলে কি রকম হইতে পারে 1 2 2, তারপরে 3টাই 2 2, মানে মেন কথা হইতেছে কি হয় 2টা সেম ভ্যালু অথবা 3টা সেম ভ্যালু থাকতে পারে একসাথে। তো আমরা ওইটা কিভাবে করব? অল পসিবল কম্বিনেশন চিন্তা করলে কত হয়, অল পসিবল কম্বিনেশন চিন্তা করলে যেহেতু এখানে 5টা আছে আর ভ্যালু হইতেছে আমার 3 ডিজিট, তার মানে আমরা বলতে পারি যে অল পসিবল কম্বিনেশন হইতেছে কি 5 টু দি পাওয়ার 3। এটা হচ্ছে টোটাল পসিবল আউটকামস বা টোটাল পসিবল কম্বিনেশন। এই টোটাল পসিবল কম্বিনেশনের থেকে আমি যদি রিপিটেডটা চিন্তা করি, রিপিটেডটা চিন্তা করলে কি করা লাগবে? তাহলে উইদাউট রিপিটটা আগে বাদ দেই আমরা। উইদাউট রিপিট মানে হচ্ছে ইউনিক ভ্যালুরা,
ইউনিক ভ্যালুটা বাদ দিতে হলে কি করা লাগবে? ইউনিক ভ্যালুটা বাদ দেওয়ার মানে হইতাছে গিয়া একটা করে ইউজ করব যেটা ওইটা বাদ হয়ে যাবে ওইখান থেকে। যেমন আমরা যদি একবার 1 ইউজ করি ওইটা বাদ। সেম ভাবে একবার 2 ইউজ করি ওইটা বাদ। একবার 3 ইউজ করলে ওইটা বাদ। তার মানে ইউনিক ভ্যালু গুলো সবসময় নিতেছে। তো আমরা যখন ইউনিক ভ্যালুটা বের করতে পারবো, ইউনিক ভ্যালুটা দিয়ে যদি টোটাল কম্বিনেশন ডিভাইড করি তাহলে যেটা পাবো ওইটাই হবে আমাদের রিপিটেড ভ্যালু অ্যালাউ করে ওইটা। তার মানে এখানে কি টোটাল আছে 5টা, তাহলে 5টার জন্য আমরা যদি একটা ফার্স্টে নিয়ে নেই তাহলে হয়ে যাইতেছে কম 4টা, তারপরে আরেকটা নিয়ে নিলে হয়ে যাইতেছে 3টা, লাস্টে শুধুমাত্র থাকতেছে একটা। এই রকমের আমরা যখন এই যে 5 ইন্টু 4 ইন্টু 3 এই তিনটা, এইটা হচ্ছে আমাদের টোটাল কম্বিনেশন অফ কি বলে ইউনিক, টোটাল কম্বিনেশন অফ ইউনিক ডিজিট বা ইউনিক নাম্বার। ইউনিক নাম্বারটা দিয়া টোটাল কম্বিনেশন অফ টোটাল ভ্যালুরে যদি ভাগ দেই, টোটাল কম্বিনেশনটা যদি ভাগ দেই তাহলে যে ভ্যালুটা পাবো এই যে এইটারে আমরা বের করতে পারছি যে এই যে রিপিটেড ভ্যালু, এই রিপিটেড ভ্যালুরে আমরা এই যে এখান থেকে আবার বাদ দিছি, ও সরি মাইনাস করছি। এই যে 5p3 অথবা 5 ইন্টু 4 ইন্টু 3 দুইটা সেম জিনিসই। টোটাল কম্বিনেশন থেকে যখন এটারে বাদ দিব তখন যে ভ্যালুটা পাবো ওইটাই হচ্ছে আমাদের এখানকার রিপিটেশন অ্যালাউ করে না ওই রকম গুলা, অথবা ও সরি রিপিটেশন অ্যালাউ করে ওইগুলা, রিপিটেশন অ্যালাউ করে না যেটা ওইটা তো বেরই করলাম। আচ্ছা, এই যে এখানে আবার বলা আছে উইদাউট রিপিটেশন, উইদাউট রিপিটেশন তো এইটাই জাস্ট, এটা হচ্ছে উইদাউট রিপিটেশন একটা দুইবার করছিলাম আর কি, তারপর একটাতে গিয়েছে। এই যে এখানে আছে মেলিনিয়াম একটা, ওইখানে যেটা বাদ দিছিলাম মেলিনিয়ামেরটা। মেলিনিয়ামে কি করছে, মেলিনিয়ামে টোটাল 10টা আছে, টোটাল অ্যারেঞ্জমেন্ট কত আছে 10 ডিভাইডেড বাই 4টা আছে রিপিটেড ভ্যালু, যেহেতু 4টা রিপিটেড ভ্যালু আছে তাহলে 4 বার 2 করে ভাগ করছি। পরে বলছে স্টার্ট অ্যান্ড ইন্ড উইথ এম, তার মানে স্টার্ট আর ইন্ড এম দিয়ে হবে। এম তার মানে যে এই দুইটা জিনিস ফিক্সড হয়ে গেছে, যেহেতু দুইটা জিনিস ফিক্সড হয়ে গেছে তার মানে এই দুইটা নিয়ে আমরা আমাদের আর কোনো কাজ নাই, আমাদের কাজ হবে শুধু এই দুইটা বাদ দিয়া বাকি যে 8টা ভ্যালু আছে ওইগুলা নিয়ে। তাহলে ওই 8টার মধ্যে থেকে আমরা দেখবো যে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই 8টার ভিতরে কত ধরনের রিপিটেশন আছে, তার মানে 8টার মধ্যে 3টা রিপিটেশন আছে, এই জন্য 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ওই 3টার রিপিটেড ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন আসি ওই যে প্লেয়ারেরটা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটার মতো করে আসতে পারে কালকে। বলছে যে 11 জন প্লেয়ার আছে, টোটাল 14 জন প্লেয়ারের মধ্যে থেকে 11 জন প্লেয়ার আমরা চুজ করব। 6 জন আছে এক্সপেরিয়েন্স প্লেয়ার, এই 6 জনের মধ্যে থেকে মিনিমাম 5 জন নিতেই হবে। আচ্ছা, এখন 6 জনের থেকে মিনিমাম 5 জন নেওয়ার মানে কি, 6 জনের থেকে আমি কখনো 6 জন নিতে পারবো। তাইলে কি, এই যে দুইটা গ্রুপ, একটা হচ্ছে 6 জনের গ্রুপ আর একটা হচ্ছে 14 থেকে 6 জন বাদ দিলে বাকি 8 জনের গ্রুপ, এই যে এখানে আছে 8 জনের গ্রুপ, এটা হচ্ছে 6 জনের গ্রুপ। এখন আমরা 6 জনের থেকে 6 জন নিতে পারবো, 6 জনের থেকে যদি 6 জন নেই তাহলে বাকি 8 জনের থেকে 5 জন নিতে পারবো আমরা, তাহলে টোটাল 11 হয়েছে। সেম ভাবে 6 জনের থেকে যদি 5 জন নেই 65, আর বাকি 6 জন নিব হচ্ছে কি 8 জনের থেকে 6 জন, তাহলে এইখান থেকেও হইলো এই যে এখানে 6টা এখানে 5টা। আর কি কোনোভাবে পসিবল, বলছে এক্সপেরিয়েন্স পারসন 5টা নিতেই হবে, তা 5 জনের নিচে তো আর নেওয়া পসিবল না, তার মানে এই দুইটাই। এখন এই দুইটা আলাদা আলাদা কম্বিনেশনের জন্য এই যে পাশাপাশি গুণ হবে, নিচে নিচে যোগ হবে, তার মানে এই যে 6c6 ইন্টু 8c5 প্লাস 6c5 ইন্টু 8c6, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দুইটা গ্রুপ অফ প্লেয়ারের মধ্যে টোটাল অ্যারেঞ্জমেন্ট বের করছি আমরা। বুঝতে পারছি এটা, এটা যদি সবাই না বুঝি তাহলে কিন্তু সমস্যা, এটা না বুঝলে পরে বাকিগুলো বুঝবো না। বুঝছি। ফুয়াদ আরেকবার রিক্যাপ করলে। আচ্ছা, আমাদের টোটাল আছে 14 জন প্লেয়ার, টোটাল 14 জন প্লেয়ারের মধ্যে থেকে দুইটা গ্রুপ বানাইতে বলছে আমাদের, আপাতত দুইটা গ্রুপ আমরা নিজেরা চিন্তা করি। 14 জন প্লেয়ারের মধ্যে দুইটা গ্রুপ, একটা হচ্ছে 6 জনের এক্সপেরিয়েন্স প্লেয়ার গ্রুপ আর একটা হচ্ছে গিয়ে 8 জনের নন এক্সপেরিয়েন্স প্লেয়ার গ্রুপ, তার মানে দুইটা গ্রুপ। এখন বইলা দিছে আমারে 11 জনের একটা টিম গঠন করব, কিন্তু 6 জনের মধ্যে থেকে 5 জন নিতে হবে, মানে এক্সপেরিয়েন্স গ্রুপ থেকে 5 জন নেওয়াই লাগবে, মিনিমাম 5 জন নিতে হবে, বেশিও নিতে পারবো আমি। তার মানে বেশি বলতে তো আছি 6 পর্যন্ত, তা আমি ওইটা করলাম, ফার্স্টে 6 জনের থেকে 6 জনই নিলাম, তাহলে এইখান থেকে যদি 6 জনের থেকে 6 জনই নিয়ে নেই বাকি 8 জনের থেকে আমি কয়জন নিব, 5 জন না, বাকি 8 জনের থেকে নিলাম 5 জন, তাহলে 6 আর 5 11 জন মিললো। সেম ভাবে আবার 6 জনের থেকে যদি 5 জন নেই, মিনিমাম 5 জন নিতে বলছে তার মানে মিনিমাম 5 জন নিতে পারবো। 6 জনের থেকে যদি 5 জন নেই বাকি 8 জনের থেকে কয়জন নিব, 6 জন নিব, 11 জন তো আমার মিলাইতে হবে, তার মানে এই যে এখানে 8 জনের থেকে 6 জন নিয়ে 11 জন মিললো।
এখন কি করব আমরা, এই যে দুইটা আলাদা আলাদা গ্রুপ যে বানাইছি, পাশাপাশি যেই আছে প্যারালালি যেইভাবে দেওয়া আছে প্যারালাল গুলো গুণ হবে, যেমন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর পাশাপাশি নিচে নিচে যোগ হবে। বুঝতে পারছি? এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করব, মাঝখানে যোগ হবে, টোটাল অ্যান্সার হবে এটা। আচ্ছা, পরে আরো একটা আছে, ওইটা যদি দেখি তাহলে জিনিসটা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। টু গ্রুপ অফ প্লেয়ার, 8 জন 4 জন। আচ্ছা, এই যে এবার আবার বলে দিছে দুইটা গ্রুপ অফ প্লেয়ার আছে, এর মধ্যে থেকে একটা গ্রুপে 8 জন আছে, আরেকটা গ্রুপে 6 জন আছে, কিন্তু 6 জনের গ্রুপ থেকে মিনিমাম 4 জন নিতেই হবে। আর প্লেয়ার হইতেছে গিয়ে টোটাল 11 জনের একটা টিম। তার মানে এই আগেরটার মতনই করব। কি করব, একটা 6 জনের গ্রুপ, আরেকটা হচ্ছে 8 জনের গ্রুপ। তাহলে 6 জনের গ্রুপের থেকে আমি কয় ভাবে নিতে পারবো? 6 জনের গ্রুপের থেকে 4 জন নিতে পারবো, 5 জন নিতে পারবো, 6 জন নিতে পারবো, 4-এর কম নিতে পারবো না। তাহলে 6 জনের থেকে যদি 4 জন নেই, তাহলে 8 জনের থেকে 7 জন নিব। 6 জনের থেকে 5 জন নিলে 8 জনের থেকে 6 জন নিব। 6 জনের থেকে 6 জন যদি নেই, তাহলে 8 জনের থেকে 5 জন নিব। এই যে এইগুলা, এখন এই যে অ্যারো চিহ্ন দেওয়ার মানে হইতেছে গিয়ে এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর নিচে নিচে যোগ, গুণ এই দুটারে গুণ করব, প্লাস দিয়া এই দুটারে গুণ করব, প্লাস দিয়া এই দুটারে গুণ করব। শেষ, এই যে এটা করলাম। অ্যান্সার দেখাইলেও পারি, অথবা এইভাবে রেখে রাখতে দিলেও হয়, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি সবাই? এই যে এখানে দিছে আরেকটা, বলছে যে ওই যে ম্যাথ গ্রুপ আর ফিজিক্স গ্রুপ, ম্যাথ গ্রুপে আছে 6 জন, ফিজিক্স গ্রুপে আছে 4 জন। ম্যাথ গ্রুপের ইয়াটা বেশি, কি বলে, প্রায়োরিটিটা বেশি। 6 জনের গ্রুপের প্রায়োরিটিটা বেশি, প্রায়োরিটি বেশি মানে এইখান থেকে বেশি নেওয়া লাগবে। তার মানে আমরা যদি চিন্তা করি, 6 জনের থেকে 6 জনই নিতে পারবো, এখানে 6 জন থেকে 6 জনই নিতে পারবো, ফিজিক্স গ্রুপ থেকে একজনও নিব না। ম্যাথ গ্রুপ থেকে 6 জনের থেকে 5 জন নিব, ফিজিক্স গ্রুপ থেকে 4 জনের থেকে 1 জন নিব। ওকে, ম্যাথ গ্রুপ থেকে 6 জনের থেকে 4 জন নিব, ফিজিক্স গ্রুপ থেকে 6 জনের থেকে 4 জনের থেকে 2 জন নিব। আচ্ছা, এটা পর্যন্ত ঠিক আছে। এখন 6 জনের থেকে 3 জন নিলাম, 4 জনের থেকেও 3 জন নিলাম। নেওয়ার পরে দেখলাম আমি দুইটা সমান হয়ে গেছে। যেহেতু সমান হয়ে গেছে, তার মানে কিন্তু প্রায়োরিটি জিনিসটা আর হইতেছে না। মানে ম্যাথের আমরা প্রায়োরিটি দিতে পারতাছি না, যেহেতু প্রায়োরিটি হইতাছে না, সুতরাং এই দুইটা বাদ, এই দুইটা হবে না। এটা ইচ্ছা করে এই লেখা পরে কাটছি, কারণ হচ্ছে গিয়ে যাতে মনে থাকে জিনিসটা বোঝার জন্য। আচ্ছা, এখানে তাহলে 6C3 আর হচ্ছে গিয়ে 4C3, এই দুটা হবে না। যতক্ষণ পর্যন্ত প্রায়োরিটির সাইডের অংশে বেশি থাকবে, ততক্ষণ পর্যন্ত ওইগুলো আমরা নিতে পারবো। এখন পাশাপাশি গুণ করে দেই, এটার সাথে এটা গুণ করলে 0 হয়, এই দুটার পাশাপাশি গুণ করবো, এই দুটার পাশাপাশি গুণ করবো, সবগুলো নিচে নিচে যোগ দিয়ে দিব, শেষ। আরেকটা কোশ্চেন লাস্ট, বলছে যে একটা এক্সামের মধ্যে 12টা কোশ্চেন আছে টোটাল। এই 12টা কোশ্চেনের মধ্যে থেকে দুই রকমের অ্যান্সার করা যায়। একটা হচ্ছে 12টা কোশ্চেনের মধ্যে থেকে 6টা কোশ্চেনের অ্যান্সার করা লাগবে মিনিমাম। আচ্ছা, 6টা কোশ্চেনের যে অ্যান্সার করা লাগবে, এটার মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হইতেছে গিয়া ফার্স্টের 5টা থেকে 4টা করাই লাগবে, এটা আবার বইলা দিছে। টোটাল 12টা কোশ্চেন, 12টা কোশ্চেনের মধ্যে থেকে টোটাল 6টা কোশ্চেনের অ্যান্সার করা লাগবে। এর মধ্যে থেকে টোটাল আমাদের ফার্স্টের 5টা থেকে 4টা করাই লাগবে বাধ্যতামূলক। 4টাই করা লাগবে, 4টার বেশিও করা যাবে না, 4টার কমও করা যাবে না, শুধু 4টাই করা লাগবে। আচ্ছা, আর তাহলে আরেকটা গ্রুপ কত, 12 থেকে 5 গেলে আরেকটা গ্রুপ আছে 7। তাহলে এইখান থেকে যদি আমি 4টা নেই, 5টা থেকে যদি আমি 4টা নেই, তাহলে বাকি 7টা থেকে কয়টা নিব? 2টা নিব না? এই যে এইটাই করছি, 5C4 ইন্টু 7C2, এই যে 5C4 ইন্টু 7C2, এটাই অ্যান্সার। বুঝছি সবাই? পারমুটেশন কম্বিনেশন কি বুঝতে পারছি? যদি এটা বুঝতে পারি, আমি লাস্ট এক আর দুইটা ম্যাথ দেখাবো পারমুটেশন কম্বিনেশনের। গতকালকে রাতে স্যারে ওই দিন দুইটা জিনিস দেখার কথা বলছিল, ওইটা দেখাইলে শেষ। এই যে এখানে বলছে, একটু আগে এটা আমরা কই আসছি, বলছে যে সাকসেস, এই যে সাকসেস যে ইয়াটা আছে, ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটারে আমরা টোটাল কত ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। দ্য সাকসেস ওয়ার্ডের মধ্যে টোটাল লেটার আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা লেটার আছে। তো 7টা লেটারে অ্যারেঞ্জমেন্ট করবো কয় ভাবে? 7 ফ্যাক্টোরিয়াল। কিন্তু যেহেতু রিপিটেশন আছে, রিপিটেশন গুলোরে বাদ দিব। তার মানে রিপিটেশন আছে কয়টা? এস আছে 3টা, সি আছে 2টা। তার মানে কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, শেষ। 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল দিছে, এগুলো তো লাগে না, 1 এর ফ্যাক্টোরিয়াল যা 1 তো সেমই জিনিস, এই জন্য এই যে বলছে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, ডান। আরেকটা বলছে
এটা কই জানি, আচ্ছা এই যে এখানে বলছে টোটাল 26 জন মানুষ আছে। আচ্ছা এই 26 জন মানুষের মধ্যে 26 জন মানুষের টোটাল 6টা রুমে, রুম নাম্বার অনুযায়ী বলে দিছে 1 থেকে 6 পর্যন্ত রুম আছে, 6টা রুমে আমি রাখবো। এখন 6টা রুমে রাখবো, রাখার আবার ক্রাইটেরিয়া আছে। কিভাবে? ফার্স্টের 1 থেকে 3 নাম্বার রুমের মধ্যে প্রত্যেকটাতে 4 জন করে লোক রাখবো। ওকে। দ্বিতীয় যেই 4 নাম্বার রুমটা আছে ওই 4 নাম্বার রুমে আমি 2 জন লোক রাখবো, এবং লাস্টের 6 নাম্বার এবং 5 নাম্বার আর 6 নাম্বার রুমে আমি 6 জন 6 জন করে রাখবো। এখন দেখি আমরা হিসাব করে কিভাবে মিলে। ফার্স্টের বলছে 1 থেকে 3, 1 থেকে 3 এর মধ্যে রাখবো কয়টা কইরা? 4টা 4টা কইরা। তাহলে এই যাতে 4টা 4টা করে যদি রাখি তাহলে 3 4 12টা, এখানে শেষ। সেম ভাবে পরেরটাতে রাখবো কত? পরেরটাতে রাখবো 2 জন, তাহলে 12 আর 2 কত? 14, এখানেও শেষ। বাকি আছে কতজন? 12 জন। এই 12 জন বলছে 5 আর 6 রাখতে, তার মানে এক গ্রুপে 6 জন 6 জন করে পড়বে, মানে একটা রুমে 6 জন করে পড়বে, শেষ। এখন এইটা কিভাবে? এই যে তারা এখানে যেভাবে দিছে 26 factorial divided by 4 factorial into 4 factorial into 4 factorial into 2 factorial into 6 factorial into 6 factorial, এইটা যদি করি আমরা তাইলেও হবে। এইটার মানে হইতেছে গিয়া রিপিটেশন হিসেবে তারা ধইরা নিছে জিনিসগুলারে, রিপিটেশন হিসেবে ধইরা নিলে এইভাবে হয়ে যায়। এইটা একটা জিনিস। তার মানে এইভাবে চিন্তা করতে পারি আমরা যে টোটাল আমাদের 26টা অ্যালফাবেট, 26টা অ্যালফাবেটের মধ্যে এই 3টা আছে, মানে 1 2 3, এই 3টা রিপিটেশন আছে 4 বার কইরা, 2 আছে মানে কি বলে 4 নাম্বারের ঘরে 4 আছে 2 বার রিপিটেশন, আর 6 আছে 2 বার রিপিটেশন। এটা আমরা এভাবে ধরতে পারি। আর অথবা আমরা অন্যভাবে চিন্তা করতে পারি যে 26-এর থেকে যাবে কতজন? 26 থেকে ফার্স্টে যাবে হচ্ছে গিয়ে 26C4, এটা হচ্ছে ফার্স্টের 1 নাম্বার রুমে। দ্বিতীয় রুমে যাবে কত? 22C4, কারণ 4 জন কমে গেছে, 22C4 যাবে। পরে যাবে কয়জন? 18C4 বা 18C4, এটা যাবে ফার্স্টের 3টা। তারপরে এই 3 এর পরে কি আছে? 14 আছে, তাহলে পরেরটাতে যাবে কি? 14C2। তারপরে কি আছে? 12টা আছে, 12টা কি কি যাবে? 12টা যাবে হচ্ছে গিয়ে 12C6 এবং 6C6, এই সবগুলারে একসাথে গুণ করে দিলে আমাদের এই অ্যান্সারটাই আসবে। এইখানে যা অ্যান্সার আসে ওইটা সবগুলারে একসাথে গুণ করলেও ওই একই অ্যান্সার আসে। বুঝতে পারছি সবাই? পারমুটেশন কম্বিনেশন কিন্তু শেষ। পারমুটেশন কম্বিনেশনের উপরে যদি আরো কারো কোনো ইস্যু থাকে এখনো বলতে পারেন। এই এক্সাম্পল 5টা আরেকবার একটু রিক্যাপ দাও শর্ট করে। 1 মিনিট দিতেছি। তুমি কি আমার ওই গ্রুপে নাই? আমি তো ক্লাস নিতেছি আরো 1 ঘন্টা যাবো। আপাতত জয়েন করো, বাকি যেইটুকু বোঝো নাই ওইটা আমি তোমার রেকর্ডিং এর পরে দিয়ে দিব, না রেকর্ডিং দেখে বুঝে পাবো। এখানে কি বলছে দেখি। এখানে বলছে যে টোটাল 26 জন পিপল আছে। 26 জন পিপলরে আমি 6টা রুমে ভাগ করব, কিন্তু সমানভাবে ভাগ করব না। সমানভাবে ভাগ না কইরা আমরা কি করব? প্রথম 3টা রুমের মধ্যে 4 জন 4 জন করে দিব। তার মানে এই যে বলছে যে 4 পিপল গো টু ইচ অফ রুমস 1 2 3, 1 থেকে 3 পর্যন্ত রুমের মধ্যে 4 জন করে থাকবে প্রত্যেকটা রুমে। তারপরে বলছে কি 2 পিপল গো টু রুম 4, 4 নাম্বার রুমের ভিতরে যাবে হচ্ছে গিয়ে 2 জন লোক। আর বাকি লাস্টে যেগুলা থাকে ওইগুলোর মধ্যে থেকে 6 জন 6 জন করে যাবে হইতেছে গিয়ে 5 নাম্বার রুমে এবং 6 নাম্বার রুমে। ওকে, এটা হইতেছে আমাদের টোটাল কম্বিনেশন অ্যারেঞ্জমেন্ট বুঝাই দিছে তারা। এখন এইটারে বলছে যে আমরা এইভাবে যদি দেখি বা এইভাবে যদি চিন্তা করি তাহলে টোটাল কত অ্যারেঞ্জমেন্ট হইতে পারে, এটা আমাদের কাহিনী। এখন এইটা করলে আমরা কি 2টা উপায়ে করতে পারি। একটা হইতেছে কি আমরা যদি দেখি যে আমরা যখন এই 26 জনের মধ্যে থেকে প্রথম 4 জন একটা রুমে যখন দিয়ে দিব, তার মানে আমার 4 জন কমে গেছে। তারপরে কি দ্বিতীয় রুমে আবার 4 জন দিব, আবার 4 জন কমে গেছে। তৃতীয় রুমেও 4 জন দিব, আবার 4 জন কমে গেছে। তার মানে কি হবে? প্রত্যেকটাতে হবে হচ্ছে গিয়ে ফার্স্টেরটাতে হবে 26C4, তারপরেরটাতে কি 4 জন কমছে জন্য 22C4, তারপরে আবার 4 জন কমছে তার মানে 18C4 হইলো। তারপরে এই 3টা হচ্ছে গিয়ে ফার্স্ট 1 2 3 নাম্বার রুমে বসায় দিছি। লাস্টে কি করছি? পরে বলছে যে 4 নাম্বার রুমের ভিতরে 2 জন ঢুকবে। তার 4 নাম্বার রুম কি ছিল আমাদের?
4 নাম্বার রুমে যদি 2 জন ঢুকাই আমি, 4 নাম্বার রুমের মধ্যে আমার আগে ছিল এতক্ষণ আমাদের 3 রুমের মধ্যে 12 জন, দেওয়ার পরে আছে হচ্ছে 14 জন। তাহলে 4 নাম্বার রুমে আমরা দিব কয়জন? 14C2, মানে হচ্ছে 14C2 এটা। তার মানে 4 নাম্বার রুমও ব্লক হইলো। আছে 12 জন মানুষ, রুম আছে 2টা, বলছে ওই 2টাতে 6 জন 6 জন করে যাবে। তাহলে 6 জন 6 জন করে যদি যায়, তাহলে প্রত্যেকটাতে যদি আমরা ক্যালকুলেট করি যে 12C6, এটা যাবে 5 নাম্বার রুমে, এবং শেষের রুমে শুধুমাত্র 6 আছে, তাহলে 6C6 শেষ। এইগুলো সবগুলো যেগুলো বললাম, এই সবগুলোর যদি পাশাপাশি গুণ করে দেই, তাহলে যেই ভ্যালুটা পাবো আমরা, আর এই যে এইখানে যা করছি সেম ভ্যালুটাই পাবো। এইখানে কি করছি, এইখানে আমরা জাস্ট নর্মালি এতক্ষণ যেইগুলো আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেগুলো কইরা আসছিলাম ওইটার সাথে যদি কম্পেয়ার করি, এখানে মনে করি যে এখানে টোটাল 26টা লেটার আছে। তো 26টা লেটারের মধ্যে থেকে, হ্যাঁ, 26টা লেটারে আমি 6 ভাবে, মানে 6টা আলাদা আলাদা জায়গায় ভাগ করতেছি, কিন্তু 26টা লেটারের মধ্যে আমার ইয়ে আছে, মানে এক 3 ধরনের লেটার আছে 4 বার 4 বার করে, এক ধরনের লেটার আছে 2 বার, আর বাকি 2 ধরনের লেটার আছে 6 বার 6 বার করে। তার মানে যেহেতু এইগুলো রিপিটেশন, এই রিপিটেশন গুলারে বাদ দিয়ে দিচ্ছি ডিভাইড করে, এইটাই শেষ, আর কিছুই না। বুঝতে পারছি এটা? পারমুটেশন কম্বিনেশনে সবাই কি সব ক্লিয়ার? এটা নিয়ে আর কারো কোনো ইস্যু আছে? না। ওকে, পারমুটেশন কম্বিনেশন যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে পরবর্তীতে যাব। এই চ্যাপ্টারটাই সবচেয়ে, পারমুটেশন কম্বিনেশনের টাইপ, মানে ইয়াটাই সবচেয়ে বড় ছিল। বাদ দিলাম। এখন যাই কিসে, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে গিয়ে কন্ডিশনাল প্রবাবিলিটি পরে। এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আর হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল, এই দুটো আবার একটা আরেকটার সাথে কানেক্টেড। কিন্তু স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে চ্যাপ্টারটা, এটা পুরোটা পড়া লাগবে না আমাদের। আমরা শুধু পড়বো কতটুকু, আমরা পড়বো হচ্ছে গিয়ে পপুলেশন প্রপোর্শন, স্যাম্পল সাইজ। এই যে আমরা পড়বো এই চ্যাপ্টার, এই যে এই পেজ পর্যন্ত, এটা হচ্ছে পেজ নাম্বার 10 পর্যন্ত পড়বো আমরা। ওকে, তবে এইখান থেকে সরাসরি ম্যাথ খুব একটা আসে না, আসলেও খুব একটা কঠিন ম্যাথ কিছু আসে না, এখান থেকে কঠিন ম্যাথ আসার মতো কিছু নাই। কিন্তু এইটার উপর বেস করে আমাদের পরের চ্যাপ্টারটা পড়া লাগবে, কারণ এই জন্য এটা একটু জানা জরুরি। আমরা যারা গত সেমিস্টারের কোশ্চেনটা একটু দেখছি, বা একটু দেখতে পারেন সবাই আপনারা, যদি দেখেন তাহলে দেখবেন যে গত সেমিস্টারের কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে কিছু ছোট ছোট ইয়ে অ্যাড করে দিছে, থিওরি অ্যাড করে দিছে, বা এক্সপ্লেনেশন অ্যাড করছে, অথবা ইন্টারপ্রিটেশন বলছে। এখন এই থিওরি, এক্সপ্লেনেশন অথবা ইন্টারপ্রিটেশন, এইগুলো সব আমাদের এই যে এই সবগুলো থেকেই আছে। এইগুলো দিয়েই পপুলেশন বলতে কি বোঝায়, পপুলেশন প্রপোর্শন মানে কি, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন মানে কি, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কখন করি, তারপরে হচ্ছে গিয়ে তারপরে এই যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আর স্যাম্পল মিন মানে কি, স্যাম্পল মিন কেন করি, পপুলেশন মিন আর স্যাম্পল মিনের মধ্যে সম্পর্ক কি, এই সবগুলো আছে। এইগুলা সব কোশ্চেনের মধ্যে ছিল আগে। তো এইগুলো একটু ভালো করে নিজের মতো করে দেখে নিবা, মানে থিওরি হিসেবে কিভাবে কাজ করে। আমরা জাস্ট সরাসরি ম্যাথে যাই, বা ম্যাথ কিভাবে কাজ করে, এখানে ম্যাথ গুলা কেমন হয় এগুলা দেখি। এখানে ফার্স্টে আমাদের বলছে যে এই যে ফ্রম পপুলেশন টু স্যাম্পল। আচ্ছা, পপুলেশন থেকে কিভাবে স্যাম্পলটারে আমরা ডিক্লেয়ার করি বা স্যাম্পল গুলারে চুজ করি। আমাদের টোটাল পপুলেশন থেকে স্যাম্পল আমাদের সরাসরি কোশ্চেনে মেইনলি বলাই থাকে যে এতগুলো পপুলেশন থেকে এতটুকু স্যাম্পল আমরা নিছি। তো এই যে পপুলেশন আর স্যাম্পলের যে জিনিসগুলা, এইগুলারে এক একটারে এক এক ভাবে প্রকাশ করা হয়। পপুলেশন মিন রে বলা হয় মিউ, আর স্যাম্পল মিন রে বলা হয় এক্স বার। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রে বলা হয় হচ্ছে গিয়ে সিগমা, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রে বলা হয় হচ্ছে এস। আচ্ছা, এই যে এই দুইটা জিনিস, এই চারটা জিনিস, এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। এখন এইখানে দেওয়া আছে এক্স, এই যে মিউ এক্স বার ইকুয়াল টু মিউ, কখন মিউ এক্স বার ইকুয়াল মিউ হয়, এই যে এইটার মানে কি। এখানে বলছে যে গত সেমিস্টারে এই কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা বলছে যে আনবায়াস এস্টিমেটর এক্স বারকে কেন মিউর আনবায়াসড এস্টিমেটর বলা হয়, মানে কি স্যাম্পল মিনকে কেন পপুলেশন মিনের আনবায়াসড এস্টিমেটর বলা হয়, এটা বলছে। এখন এইটার মানে কি আগে এইটা বুঝতে হবে। আনবায়াসড এস্টিমেটর মানে হইতেছে গিয়া কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া সে একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারে। আচ্ছা, তাই আমরা দেখি যে পপুলেশনের মধ্যে থাকে হচ্ছে গিয়ে হাজার হাজার ডেটা, কিন্তু আমরা স্যাম্পলের মধ্যে নেই হচ্ছে গিয়ে 500 বা
700 ডেটা। তাইলে 500 আর 700 ডেটা দিয়া যে আমরা হাজার হাজার ডেটার মিন ভ্যালু রিপ্রেজেন্ট কিভাবে করতে পারি, এটা কি আসলেও আনবায়াসড? আর আনবায়াসড হইলেও কেমনে আনবায়াসড, এইটা আমাদের এইখানে বলছে কোশ্চেনে। এই যে জিনিসটা আমি একটু বইলা দিই, এটা আসলে থিওরি যদিও। আচ্ছা, আমরা যখন কোনো একটা স্যাম্পল বা কোনো একটা পপুলেশন ধরি, মনে করি 5000 ডেটার একটা পপুলেশন আছে। এখন এই 5000 ডেটার একটা পপুলেশন থেকে আমি স্যাম্পল নিব। আমি কি করব? আমি টোটাল 10টা স্যাম্পল নিব, অথবা যতগুলা ইচ্ছা আমার ততগুলা স্যাম্পল নিব। এখন আমি যখন স্যাম্পল গুলা নিব, স্যাম্পল গুলার মধ্যে আমার সেম ভ্যালু রিপিট হইতে পারে, কিংবা আলাদা আলাদা ভ্যালু আসতে পারে। কিন্তু মেইন কথা হইতেছে গিয়া, আমি যখন স্যাম্পল গুলা নিব, তখন ওই স্যাম্পল গুলা কিন্তু একটা পপুলেশনের মধ্যে থেকেই 10টা স্যাম্পল নিতেছি, তাই না? এখন আমি যখন একটা পপুলেশনের থেকে 10টা স্যাম্পল নিব, 10টা স্যাম্পল নিয়ে 10টা স্যাম্পলের জন্য 10টা মিন বের করব। 10টা মিন বের করে আমি ওই 10টা মিনের যখন আবার এভারেজ করব, তখন দেখবো যে আমার যে পপুলেশনের এভারেজ বা পপুলেশন যে মিনটা আছে, ওই পপুলেশন মিন আর আমার এই 10টা স্যাম্পল মিনের এভারেজ একদম খুবই কাছাকাছি চলে আসবে। মানে হইতেছে গিয়া সেম টু সেমও হইতে পারে, অথবা সেম টু সেম যদি না হয়, 99% সেম, মানে মিলা যাবে। এই জন্য বলা হয় এটারে যে স্যাম্পল এস্টিমেটর আমাদের পপুলেশন মিনের, সরি, স্যাম্পল মিন পপুলেশন মিনের একটা আনবায়াসড এস্টিমেটর। বুঝতে পারছি সবাই? এটা এটা আরো সুন্দর করে গুছায় লেখা আছে আমার কোশ্চেন সলভের পিডিএফ, আমি দিয়ে দিব না। গত সেমিস্টারে কোশ্চেন সলভ করছি, ওটার মধ্যে লেখা আছে এটা। আপাতত যেটুকু বলছি এইটুকু যদি বুঝে থাকেন তাহলে ভালো। এখন আসি পরে, নর্মাল ডিস্ট্রিবিউশন কি আর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এই যে এইখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে নর্মাল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে নট নর্মাল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন সবসময় একটা বেল কার্ভ শেপ হিসেবেই চিন্তা হয়, মানে যে কোনো এক ধরনের বেল কার্ভের কাছাকাছি থাকে, অথবা বেল কার্ভ যদি নাও থাকে, সিমেট্রিক মানে হইতেছে কি, ওই যে বাকি আরো যে দুই ধরনের আছে, আহ কি জানি, একটা স্কিউনেস, লেফট স্কিউড অথবা রাইট স্কিউড অথবা সিমেট্রিক হয়। কিন্তু এই যে এইটা দেখে কি আমরা বলতে পারতেছি যে এইটা কি লেফট স্কিউড না রাইট স্কিউড নাকি সিমেট্রিক, কিছু বলতে পারতেছি? এইখানে একটা অর্ধেক উঠে রয়েছে, এখানে একটা খাম্বা উঠে রয়েছে, এইদিকে ছোট এইদিকে আবার বড়, উল্টাপাল্টা, মানে এইটার মধ্যে কোনো ধরনের রিলেশন নাই। হ্যাঁ, এটার মধ্যে কোনো ধরনের ফিক্সড কোনো রিলেশন দেখতে পারতাছি না আমরা। যেহেতু ফিক্সড কোনো রিলেশন দেখতে পারতাছি না, তার মানে এইটার মধ্যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশন নাই, এটা আমরা বলতে পারতাছি। কিন্তু এইখানে যদি আমরা দেখি, এখানে সুন্দর করে নিচে থেকে বড় হইয়া উপরের দিকে উঠছে, এবং তারপরে আবার বড় হইয়া মানে আস্তে আস্তে নিচের দিকে নামছে ছোট হইয়া। তার মানে এইটা কি? এটা একটা স্যাম্পল, মানে নর্মাল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এটা এটা মানে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, কিন্তু এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন না। এগুলা অনেক সময় আমাদের বলতে পারে। কোশ্চেনে, গতবারের কোশ্চেনে এইটাও আসছে যে জেড স্কোর দিয়ে কি বোঝায়, এবং জেড স্কোরের মান যদি 1 হয় বা 2 হয় বা -1 বা -2 হয়, ওইগুলারে আপনি একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের আকারে ড্র করে দেখান কিভাবে হবে। আচ্ছা, এটা হচ্ছে এরকমের একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন আসি পরেরটাতে, স্যাম্পল সরি, স্ট্যান্ডার্ড ইরর। স্ট্যান্ডার্ড ইরর মানে কি? স্ট্যান্ডার্ড ইরর মানে হচ্ছে গিয়ে সিগমা ডিভাইডেড বাই রুট এন। সিগমা মানে হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর হচ্ছে এন মানে হচ্ছে স্যাম্পল সাইজ। এটার বলা হয় স্ট্যান্ডার্ড ইরর। স্ট্যান্ডার্ড ইরর মানে হচ্ছে গিয়ে স্যাম্পল ডিস্ট্রিবিউশনের, না সরি, স্যাম্পল ডেভিয়েশন, বা হচ্ছে গিয়ে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভুলটা কতটুকু আসলে, ভুলের পরিমাপ। তার মানে হইতাছে যে আমাদের যে স্যাম্পল মিন বের করি, ওই স্যাম্পল মিন বের করার পরে, বা পপুলেশন মিন যেটা বের করি, ওই পপুলেশন মিন বের করার পরে, ওই পপুলেশন মিন থেকে প্রত্যেকটা ভ্যালুর দূরত্ব যে আমরা কাউন্ট করলাম, এখন ওই দূরত্ব দিয়ে আমরা যখন সিগমাটা বের করি, সিগমা বের করার পরে ওই সিগমারে যখন আমরা রুট এন দ্বারা ভাগ করব, তখন আমরা পাবো হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ইরর। ওই ইররটা হচ্ছে আমাদের দেখায় যে আসলে আমাদের যে ডিস্টেন্স গুলো আছে, মেইন মানে হচ্ছে গিয়ে ইয়া থেকে, মিউ, কি বলে, মিউ না, মিন ভ্যালু থেকে আমাদের যে স্প্রেডনেস গুলো আছে, আসলেই কত ভালোভাবে স্প্রেডনেস হয়েছে কিনা, ওইটার মধ্যে কত রকমের কতটুকু ইরর আছে, ইরর লাইনটা কত বেশি বড় বা কত বেশি ছোট, এই জিনিসটা বলা হয় স্ট্যান্ডার্ড ইরর, স্ট্যান্ডার্ড ইরর দ্বারা। তো স্ট্যান্ডার্ড ইরর তো সরাসরি কোনো ম্যাথটাতে এইভাবে আসে না। স্ট্যান্ডার্ড ইররের আরো একটা সূত্র আছে, এটা আমরা পরের চ্যাপ্টারে দেখবো। আচ্ছা, এটা আপাতত জানা রাখি যে স্ট্যান্ডার্ড ইরর, যখন পপুলেশন মিন আর স্যাম্পল সাইজ দেওয়া থাকবে, তখন আমরা স্ট্যান্ডার্ড ইরর বের করব হচ্ছে এইভাবে, পপুলেশন মিন ডিভাইডেড বাই রুট এন। এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ইররের ফর্মুলা। তারপরে আসি, এখানে কি বলছে,
সিএলটি স্টেট, আচ্ছা সিএলটি কি, দ্য সেন্ট্রাল লিমিট থিওরিয়াম। এই সেন্ট্রাল লিমিট থিওরিয়ামের এই থিওরিয়ামটাতে কি বলে, the sample size is large আর many sample are taken, এটা হচ্ছে গিয়ে ইয়া, then sample means follow the normal distribution, sample means equal population means, ওই যে একটু আগে যেটা বলছিলাম স্যাম্পল মিন আর পপুলেশন মিনের কথা, যেটা একটু আগে বলছিলাম যে অনেকগুলো স্যাম্পল মিনের এভারেজ, সবগুলো স্যাম্পল মিনের এভারেজ সমান সমান হচ্ছে পপুলেশন মিন, এটা। আর স্ট্যান্ডার্ড ইরর ইজ ইকুয়াল টু পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই স্যাম্পল সাইজ, মেইন একই কথা লিখছে। এই সিএলটি থিওরিয়ামটা কি, এটার জন্য থিওরিটা একটু নিজে থেকে দেখে নিলে ভালো হয়, সবাই একটু দেখে নিবে ইয়ে থেকে, জিপিটি থেকে। আচ্ছা, তারপরেরটাতে আসি, এখন আসি জেড স্কোর। এই জেড স্কোরটা খুবই ইম্পর্টেন্ট, এইটা থেকে ম্যাথটা খুবই ছোট আসলে, কিন্তু জিনিসটা হইতাছে কি এটা থেকে ইন্টারপ্রেট আসে অনেক বড়। এই যে এইখানের যেটুকু লেখা আছে না, গত সেমিস্টারে শুধু এই যে এই স্লাইডের উপর এই একটা স্লাইড পুরাটা আসছিল একটা কোশ্চেনের মাধ্যমে। কোশ্চেনটা কি, কোশ্চেনটা বলছে যে জেড স্কোর দিয়া আমরা কি প্রেডিক্ট, মানে জেড স্কোর জিনিসটা কি, জেড স্কোরে কি বুঝায়, এবং জেড স্কোরে প্রত্যেকটা এলিমেন্টরে বর্ণনা করো, এবং জেড স্কোর যদি তুমি জেড স্কোর দিয়া তুমি নর্মাল ডিস্ট্রিবিউশনের কি বুঝতে পারো, নর্মাল ডিস্ট্রিবিউশনে ড্র করে দেখাও। তখন আমরা কি করব, জেড স্কোরে কি করে আগে এটা দেখি। জেড স্কোরের ফর্মুলাটা আমরা পাইছি, জেড স্কোরের ফর্মুলার মধ্যে কি ইউজ হইতেছে, এক্স বার মানে হচ্ছে স্যাম্পল মিন, মিউ তার মানে হচ্ছে পপুলেশন মিন, আর এস ই মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর, এস এর মানে কি সিগমা ডিভাইডেড বাই রুট এন। এখন এই জিনিসগুলো দিয়ে কি বুঝাইতেছে, জেড স্কোর আসলে আমাদের বোঝায় যে আমাদের মিন ভ্যালু থেকে আমাদের যেই পয়েন্টের মানে যেই পয়েন্ট নিয়ে কাজ করতেছি বা এক্স বারের ভ্যালুটা আসলে মিউ ভ্যালু থেকে, এই যে মিউ মানে হচ্ছে যে স্যাম্পল মিন, এই স্যাম্পল মিন থেকে আমার, সরি স্যাম্পল মিন না, এটা হচ্ছে পপুলেশন মিন, আমার পপুলেশন মিন থেকে স্যাম্পল মিনের দূরত্ব কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে একটা একক হিসেবে কাজ করে, মানে বোঝা যাইতেছে যে আমাদের মেইন পার্ট যেটা আছে জিরোতম, এটা হচ্ছে গিয়া জিরো ভ্যালু, এটা জিরো ভ্যালু, জিরো ভ্যালু মানে হইতেছে গিয়া মিউর মান জিরো, এইখানে যদি আইসা থাকে তাহলে সমান হয়ে যাবে। মিউর মান জিরো মানে ভ্যালুটা হইতেছে যে আমাদের যখন পপুলেশন মিন থেকে এক্স বারের দূরত্বটা আসলে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে অবস্থিত, ডানে নাকি বামে বা উপরে বা নিচে অবস্থিত, এটা বুঝায়। এখন এর মধ্যে থেকে এই যে এক্স বার দিয়ে স্যাম্পল মিন বুঝায়, এটা দিয়ে বুঝায়, এই যে এখানে বলে দিছে যে এক্স ইকুয়াল যদি জিরো হয় তার মানে দ্য ভ্যালু ইজ এক্স্যাক্টলি এট দ্য মিন পয়েন্ট, জিরো জেড এর মান যদি জিরো থেকে বড় হয় তাহলে হইতেছে কি দ্য ভ্যালু ইজ অ্যাবভ দ্য মিন পয়েন্ট, মিন পয়েন্টের থেকে বড়। আর যদি জেড এর ভ্যালু জিরো থেকে ছোট হয় তাহলে ওইটা হচ্ছে বিলো দা মিন ভ্যালু, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা যদি বলা থাকলো যে জেড এর মান 2 দেওয়া আছে +2, জেড এর মান 2 মানে কি বলবো, জেড এর মান +2 মানে বলবো যে দা ভ্যালু ইজ 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবভ ফ্রম দা মিন। আর যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে বলবো যে দা ভ্যালু ইজ 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো ফ্রম দা মিন। ওইখানে কিন্তু -2 লিখবো না, -2 বিলো লিখবো না, শুধু 2ই, মাইনাস আর প্লাস দিয়ে এখানে শুধু দিক বুঝাইতেছে, ডানে না বামে এটা বুঝাইতেছে, আর কিছুই না। এই যে এখানে একটা ম্যাথের কথা বলছে যে এভারেজ 2 hours পার উইক ইজ রিকোয়ার্ড টু গেট এ প্লাস, এভারেজ 2 hour পার উইক, প্রতি উইকে 2 ঘন্টা করে পড়া লাগে, তার মানে এটা কি, এটা একটা পপুলেশন মিন। তারপরে বলে দিচ্ছে উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিসের হয়, পপুলেশন মিনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই তো হয় আমাদের এসি বের করার জন্য। আচ্ছা, পপুলেশন মিনের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, স্যাম্পল মিন দেওয়া আছে, সরাসরি বইলা দেওয়া আছে স্যাম্পল মিন ম্যাক্সিমাম এত, স্যাম্পল মিন ম্যাক্সিমাম এত, এটার মানে হইতেছে গিয়া এক্স এর ভ্যালু, এক্স এক্স এর ভ্যালু হইতেছে গিয়া 2.05 মিনিমাম আর কি, 2.05 এটা। আর এন এর ভ্যালু দেওয়া আছে 100, এই যে এন এর ভ্যালু দেওয়া আছে 100। এখন এটা থেকে যদি আমরা জেড স্কোর বের করি তাহলে ক্যালকুলেট করব কিভাবে, এই যে এসি সমান, মানে অ্যাসিটা এটা আলাদা করেও লেখা নিচ্ছে তারা, আমরা আলাদা না লিখে সরাসরি এইভাবে এখানেও লিখতে পারি। অ্যাসির ভ্যালুটা বের করছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট এন, পরে হচ্ছে গিয়ে এক্স বার, যেমন এই যে 2.05 মাইনাস মিউ মানে হচ্ছে 2, এটা করার পরে যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে 1। এখন জেড এর ভ্যালু আসছে 1, এই জেড এর ভ্যালু 1 মানে কি, এখন এই সিনারিওর উপর বেস করে আমরা কিভাবে বলবো যে জেড এর ভ্যালু 1 মানে কি, এই সিনারিওর উপর বেস করে আমরা যদি এখন বলি জেড এর ভ্যালু 1 মানে, জেড এর ভ্যালু 1 মানে হইতেছে গিয়া হেয়ার দ্য প্রবাবিলিটি অফ দ্য স্টুডেন্ট, ওই জানি দ্য প্রবাবিলিটি অফ দ্য স্টুডেন্ট স্টাডি অ্যাট লিস্ট ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপার, নাকি
সে তারা দেখে নেই, ওই জন্য বললো। ও আচ্ছা, এই জেড স্কোর দিয়ে আবার তারা প্রবাবিলিটির ভ্যালু বের করছে। যদি বলে পার্সেন্টেজ বের করতে তখন এটা বের করা লাগবে, কিন্তু শুধু যদি জেড স্কোরের মান 1 এসে এইটাই যদি ইন্টারপ্রেট করতে বলে তাহলে শুধু আমরা ওই যে আগেরটার মতো করে বলে দিব, এই যে এটার মতো এই করে। ফুয়াদ, হ্যাঁ, এখানে কোশ্চেনের মধ্যে কি স্ট্যান্ডার্ড ডেরিভেশন ইটি সবকিছু দেওয়াই থাকবে, না ওগুলো আবার বের করে নিতে হবে? ম্যাক্সিমাম টাইমে তো দেওয়াই থাকে। তো যদি কোনোটা, যদি কখনো না দেওয়া থাকে তখন তোমার হিন্ট দেওয়া থাকবে, কোনো না কিছু একটা হিন্ট তো দেওয়াই থাকে, হিন্ট দেখে তুমি বুঝতে পারবা। তারপরে কি বলছে এখানে, এখন এই জেড স্কোর দিয়া এখানে আমার প্রবাবিলিটির ভ্যালু বের করছি। প্রবাবিলিটির ভ্যালু এটা আশা করি সবাই পারার কথা। আর এটা যদি এখন না বুঝি, এটা বোঝার দরকার নাই, এটা আমি লাস্টে যখন হাইপোথিসিস দেখাবো তখন বুঝাই দিব না এটা। আচ্ছা, তার মানে শেষ, এটা এটা পর্যন্তই ছিল আমাদের। এই যে এখানে পরে আরেকটা জিনিস বলছে, পপুলেশন প্রপোর্শন কি। পপুলেশন প্রপোর্শন মানে হইতেছে গিয়া স্ট্যান্ডার্ড, আচ্ছা প্রপোর্শন, পপুলেশন প্রপোর্শনের মানে হইতেছে গিয়া স্যাম্পল মিন। এক কথায় এটা বুঝি আমরা, স্যাম্পল মিন আর প্রথম সেম জিনিস। বুঝতে পারছি সবাই? পপুলেশন প্রপোর্শন, স্যাম্পল মিন, আর হইতেছে আরো একটা জিনিস আছে না, হ্যাঁ এইটা জিনিসটা ধরা যায়। আরেকটা হইতেছে গিয়া পয়েন্ট এস্টিমেটর। পয়েন্ট এস্টিমেটর বা পয়েন্ট এস্টিমেট, পয়েন্ট এস্টিমেট আর হইতেছে গিয়ে স্যাম্পল মিন সেম জিনিস। আর পপুলেশন মিন হইতেছে গিয়ে পয়েন্ট এস্টিমেট আর স্যাম্পল মিনের খুবই কাছাকাছি একটা রেশিও জিনিস, একটুখানি পার্থক্য আছে। কি পার্থক্য আছে এটা পরের ইয়াতে দেখবো। এখন এই স্লাইডের যে 10টা পেজ পড়াইলাম যে স্কোর পর্যন্ত, এইটাতে কারো কোনো ইস্যু আছে? এটাতে যদি কোনো ইস্যু না থাকে আমরা যাবো এখন সিআই বা কনফিডেন্স ইন্টারভ্যালের মধ্যে। কনফিডেন্স ইন্টারভ্যালের মধ্যে আমাদের সর্বপ্রথমই দেখবো আমাদের ফর্মুলাটা। কনফিডেন্স ইন্টারভ্যালের মধ্যে এই যে এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, সিআই ইজ ইকুয়াল টু পি ক্যাপ প্লাস মাইনাস 1.96, না এখানে 1.96 সবসময় হবে যে তা না, এখানে হবে জেড, পি ক্যাপ প্লাস মাইনাস জেড ইন্টু এস ই। এখন জেড এর মান এক এক সময় এক এক রকম হইতে পারে। জেড এর মান 95% কনফিডেন্স ইন্টারভ্যালে সবসময় জেড এর মান প্লাস মাইনাস 1.96। এখন এমনও তো হইতে পারে যে, নেট চলে গেছে। হ্যালো, আমার কথা কি ক্লিয়ার? হ্যালো, আরে আমি তো বের হয়ে গেছি গা। নেটের প্রবলেম দাঁড়া। হ্যালো, হ্যালো, কথা বোঝা যায়? মাত্র শোনা গেল। ও, এতক্ষণ আমি ওই আমার এখানে থেকে আবার নেটও চলে গেছে, এতক্ষণ তো কারেন্টই ছিল না, এখন আবার নেটও চলে গেছে, এখন আবার ওই হটস্পট দিয়ে জয়েন করলাম। সমস্যা নাই, যাই হোক, আবার শুরু শুরু করো। করবে। আচ্ছা, এখন আসি কনফিডেন্স ইন্টারভ্যালে। স্ক্রিন শেয়ার কি হয়েছে? স্ক্রিনটা শেয়ার করো। ওকে, ফুয়াদ, ওইটার জন্য তো তাইলে জেড টেবিল দেওয়া থাকবে। জেড এর ভ্যালু যদি ইন্টারপ্রেট হ্যাঁ করার হ্যাঁ পরে হ্যাঁ, যদি জেড এর কোনো ভ্যালু নাম থাকে। দেওয়া থাকবে, জেড টেবিল দেওয়া থাকবে সবকিছু। গত সেমিস্টারের কোশ্চেনটা একটু দেখিস, টি টেবিল জেড টেবিল ও, সব দেওয়া আছে, বিশাল 3 পেজের কোশ্চেন ছিল। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভ্যালের ভ্যালু, মানে সূত্র। কনফিডেন্স ইন্টারভ্যালের সূত্র কি? পি ক্যাপ প্লাস মাইনাস জেড ইন্টু এসি। এখন জেড এর ভ্যালু সবসময় যে এখানে 1.96 হবে এমন না। জেড এর ভ্যালু 1.96 কখন হয়? যখন 95% কনফিডেন্স ইন্টারভ্যাল হয়। তবে ম্যাক্সিমাম টাইমে আমাদের এখানে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল দিয়েই কোশ্চেনে আসে। যদি কখনো 95% ছাড়া অন্য কিছু আসে তাহলে আমাদের কোশ্চেনে ওইটা উল্লেখ করা থাকবে, হয় টেবিলের নিচের দিকে উল্লেখ করা থাকে অথবা সরাসরি এটাই বলে দেওয়া থাকবে যে 95% কনফিডেন্স, 99% কনফিডেন্স ইন্টারভ্যালের ভ্যালু এইটা, অথবা 97% অথবা 92% এর ভ্যালু এইটা। এটা হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল ভ্যালু, এটা বলা থাকে। এখন এই যে জেডটা, এই জেডটারে বলা হয় ক্রিটিক্যাল ভ্যালু। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে এই যে আমরা দেখি, ওই যে একটু আগে বলে আসছিলাম না যে আমাদের এসি এর আরো একটা ফর্মুলা আছে। এসি এর সেকেন্ড ফর্মুলাটা কি? সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু 1 - p, আচ্ছা রুট ওভার পি ইন্টু 1 - p ডিভাইডেড বাই এন, হোল রুট, কিন্তু হোল রুট পি ইন্টু 1 - p ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এই যে এখানে বইলা দিছে হোয়াট ইজ দ্য 95% কনফিডেন্স ইন্টারভেল হোয়েন
স্যাম্পল প্রপোর্শন ইজ 0.5, সরি 0.6। তার মানে এখানে দেওয়া আছে পি ক্যাপের ভ্যালু, এই যে পি ক্যাপের ভ্যালু দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল দেওয়া আছে। ওকে, এই দুইটা জিনিস দেওয়া আছে। এখন পি ক্যাপ যদি শুধুমাত্র একটা দেওয়া থাকে তাইলেই আমরা বাকিটা বের করতে পারবো। সিআইএ, সিআই এর মধ্যে এখন পি ক্যাপ বের করছি, পি ক্যাপের মধ্যে এখন পিটিআই, এটা বাকিটা বের করতে পারবো না, 1 মাইনাস পি বের করতে পারবো না। 1 মাইনাস পি যদি বের করতে পারি তাহলে এসি বের করতে পারবো। এন এর মান এখানে সরাসরি বলা নাই, এন এর মানটা হবে 10। এখানে ভুলের তারা লিখতে ভুলে গেছে জিনিসটা, এই যে এখানে ম্যাথের মধ্যে আবার ঠিকই করে দিছে, এন এর মান 10 ছিল আর কি, লিখতে ভুল ভুল করছে। এখন এন এর মান দেওয়া আছে, আমাদের পি এর ভ্যালু দেওয়া আছে, 1 মাইনাস পি আমরা বের করতে পারবো। এগুলা বের করার পরে এসি এর ভ্যালু আমরা বানাইলাম, এসি এর সাথে 1.96, এই 95% কনফিডেন্স ইন্টারভ্যালের জন্য 1.96 টারে আমরা গুণ দিছি, প্লাস মাইনাস 1.96 এ গুণ দেওয়ার পরে আমরা যে ভ্যালুটা পাবো, এই যে এইটা সবগুলো করার পরে আমরা যে ভ্যালুটা পাইছি ওটা হচ্ছে 0.03, প্লাস মাইনাস 0.03। আর এই যে পি এর ভ্যালু এইটা তো শুরু থেকেই আমাদের দেওয়া আছে 0.6, তার মানে 0.60 এখানে বলাই আছে আমাদের। এখন এই 0.60 সাথে একবার আমরা প্লাস করব, একবার মাইনাস করব, মাইনাস করার পরে যেই ভ্যালুটা আসে আগে মাইনাস করব পরে প্লাস করব। তাহলে এটা থেকে একবার মাইনাস করলে কত হয় 0.3, একবার প্লাস করলে হয় 0.9। 95% কনফিডেন্স ইন্টারভ্যালে সিআই এর ভ্যালু হচ্ছে 0.3 থেকে 0.9। এখন এটার মানে কি, এটার মানেটাও তো আমার বুঝতে হবে। এটার মানে হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভ্যালে, মানে আমি 95% শিওর যে আমার যেই ভ্যালুটা আছে বা হচ্ছে গিয়ে ওই যে পপুলেশনের স্যাম্পলের যেই মিনটা আছে, এই স্যাম্পলের মিনটা সব সময় এই 9.3, মানে 0.3 থেকে 0.9 এর ভিতরেই থাকবে। এটা হচ্ছে গিয়ে আমার এটার অ্যান্সার বা এটার ইন্টারপ্রিটেশন, যে আমি 95% শিওর যে আমার এই ভ্যালুর অ্যান্সার বা এই কোশ্চেনের অ্যান্সারটা সব সময় 0.3 থেকে 0.9 এর মধ্যেই থাকবে। ওকে, এটা হচ্ছে কাহিনী। এখন এই যে এখানে ইন্টারপ্রিটেশন দেওয়া আছে কিভাবে কি করছে, আরো একটু কি কি কাহিনী আছে। এখন এইটারে আরো একটা জিনিস বলে, এই যে জেড ইন্টু এসই যেই ভ্যালুটা না, এই জিনিসটারে বলা হয় এমই। আমরা এসই আগে দেখলাম, শুধুমাত্র এসই দেখছি, এসই এর মান কি স্ট্যান্ডার্ড ইরর, আর স্ট্যান্ডার্ড ইররের সাথে যখন জেড গুণ করি তখন ওইটারে বলা হয় এমই বা মার্জিন অফ ইরর। আচ্ছা, এখন এই মার্জিন অফ ইরর দিয়েও অনেক সময় আরো ম্যাথ আসে, বা মার্জিন অফ ইরর সরাসরি উল্লেখ করা থাকতে পারে। মেইন ফর্মুলা হচ্ছে আমাদের এই যে এইটা, সিআই ইকুয়াল পয়েন্ট এস্টিমেট প্লাস মাইনাস ক্রিটিক্যাল ভ্যালু ইনটু এসই। পয়েন্ট এস্টিমেটের ভ্যালু দুইটা হইতে পারে, একটা হচ্ছে গিয়ে এক্স বার অথবা হচ্ছে পপুলেশন অথবা হচ্ছে স্যাম্পল প্রপোর্শন, যেটা আমরা এখন মাত্র কইরা আসছি, এক্স বার অথবা স্যাম্পল প্রপোর্শন। আবারও বলতাছি, এই পয়েন্ট এস্টিমেটের ভ্যালু হচ্ছে এক্স বার অথবা স্যাম্পল প্রপোর্শন। এক্স বার মানে হচ্ছে গিয়ে স্যাম্পল মিন, আর পি পি ক্যাপ মানে হচ্ছে গিয়ে স্যাম্পল প্রপোর্শন। এই দুইটা জিনিসে বলা হয় হচ্ছে গিয়ে পয়েন্ট এস্টিমেট। এটাও থিওরিতে আসছিল গতবার, যে পয়েন্ট এস্টিমেট দিয়ে কি বুঝায় বা পয়েন্ট এস্টিমেটের কাজ কি এই জায়গায়, এটা এগুলো সব ওই পিডিএফ এ করা আছে, আমি পিডিএফটা ক্লাস শেষ হলে দিয়ে দিব না। এখন যদি দেখি পরে এখানে কি আছে, এই যে কিভাবে ক্যালকুলেশন করে কোনটার সাথে কোনটা, কিভাবে আমরা জেড টেবিল চেক করব। জেড টেবিল চেক করা পারি সবাই, জেড টেবিল থেকে কিভাবে ভ্যালু বের করা লাগে এটা জানি। জেড টেবিলের ভ্যালু, যে জেড টেবিল দেওয়া আছে এখানে, জেড টেবিলে আমাদের 95% দেওয়া আছে। আচ্ছা, 95% কনফিডেন্স ইন্টারভ্যাল মানে কি, আমাদের মাঝখানের এই 95% ভ্যালুটা দেওয়া আছে। 95% দেওয়া থাকলে বাকি থাকে কত, 5%। এই বাকি 5%-এ দুই ভাগ করে আমরা দুই সাইডে ফালাই, একটা হচ্ছে এই যে এই সাইডে 2.5%, এই সাইডে 2.5%। এটা হচ্ছে কাহিনী কারেন্ট অ্যাফেয়ারে। আচ্ছা, এখন যে এই যে দুইটা সাইড যে হইলো আমার, এই যে 2.5 করে 2.5 করে যে দুই সাইডে ফালাইলাম, এখন আমরা দেখবো যে আমাদের এই যে লাস্টের ডান সাইডের অংশে, ডান সাইডের যে লাস্টের যে অংশে আমাদের 95%টা শেষ হয়েছে, ওইটা কোন পয়েন্টটা। আমাদের এই সাইডে 2.5% আছে, এই সাইডে 2.5%-এর পরে 95% আছে, তার মানে এই 95%টা শেষ হয়েছে কোন পয়েন্টে যাইয়া, 97.5%-এ যাইয়া। এটা কি বুঝছি আমরা সবাই? আবারও বলতাছি, আমাদের টোটাল 95% হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল। এই 95%-এ আমরা দুই ভাগে ভাগ করছি, 95%-এর দুই ভাগে না, মানে টোটাল 100%-এর মধ্যে থেকে 95% যদি আমাদের কনফিডেন্স ইন্টারভ্যাল হয়ে থাকে, তাইলে বাকি থাকে হইতেছে গিয়া 2.5%, মানে সরি 5%। এই 5%-এ আমরা দুই সাইডে স্প্লিট করে দেই, একটা হচ্ছে এই সাইডে 2.5%, স্টার্টিং এর 2.5%, পরে হচ্ছে 95%, তারপরে আবার 2.5%। কিন্তু এই 2.5%-এর
পার্সেন্টেজের ভ্যালুটা শুরু হয় কত থেকে? 97.5 থেকে না? কারণ এই 95 আর 2.5 যোগ করলে পরেই তো এই পয়েন্টে আসবো আমি, তাই না? 97.5% এসে এখানে আমরা স্টপ করলাম। এখন আমরা চেক করব যে আমাদের এই যে ভ্যালুটা আছে, মানে এই যে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে 97.5% মানে হচ্ছে 0.97। 975 কোন জায়গায় আছে? এখন দেখলাম যে এই যে 0.975 আছে এই জায়গায়। সুতরাং আমরা এই যে 0.975 এর ভ্যালুর বরাবর যেই ভ্যালুগুলো আছে ব্যাক ট্র্যাকিং কইরা আমরা ওই জিনিসটারে নিব, যে এখানে আছে 1.9 আর এখানে আছে 0.6, তার মানে হচ্ছে 1.96। এটা হচ্ছে আমাদের জেড টেবিলের ক্রিটিক্যাল ভ্যালু। আর এইটা এই ক্রিটিক্যাল ভ্যালুর উপর বেস কইরা এইগুলা হচ্ছে গিয়া পি এর ভ্যালু, এইগুলা হচ্ছে পি ভ্যালু, এইগুলো হচ্ছে জেড ভ্যালু। বুঝছি সবাই? টেবিলের ভিতরের ভ্যালুগুলো হচ্ছে পি ভ্যালু, টেবিলের বাইরের ভ্যালুগুলো হচ্ছে জেড ভ্যালু। এই জেড ভ্যালুরই বলা হয় ক্রিটিক্যাল ভ্যালু। এখন এই ক্রিটিক্যাল ভ্যালুটা আমরা বের করতে পারছি। এখন অন্য কোনো ভ্যালু যদি দেওয়া থাকে আমরা বের করতে পারবো না। এইভাবে যে কোনো একটা পি, আমার যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকলেও বললো যে 92%, তাহলে 92% হইলে এক সাইডে কত পার্সেন্ট করে যাবে? এই সাইডে যাবে 4%, এই সাইডে যাবে 4%, তার মানে 8%-এর জন্য এই সাইডে 4%, এই সাইডে 4%। তাহলে 4% আর এই সাইডে 4% গেলে কত থাকতেছে? তাহলে 4 আর 92 হচ্ছে 96, তাহলে 96 হবে এই যে এই বরাবর হবে 96%। তাহলে 96% কি বলা হয়? 96% বলা হয় হচ্ছে কি 0.960। তো এখন আমরা চেক করি 0.960 কোন জায়গায় আছে। 0.960, 0.960, 960, 960 কি এখানে আছে? আচ্ছা, টেবিল বড়, পুরা টেবিলটা দেওয়া নাই আসলে। এখানে 0.960টা দেওয়া আছে। এই যে এই যে এখানে আছে, এই যে 0.960 এখানে দেওয়া আছে। তার মানে যে এখন এই জায়গায় দেওয়া আছে 0.960। সুতরাং আমাদের এই ভ্যালুর জন্য 92% এর জন্য আমাদের ক্রিটিক্যাল ভ্যালু কত হবে? এই যে 1.7 আর এখানে আছে 0.6, দুইটারে অ্যাড করলে কত হয়? 1.76, প্লাস মাইনাস 1.76। এইটা হচ্ছে আমাদের 92% এর কনফিডেন্স ইন্টারভ্যাল। বুঝছি সবাই? আচ্ছা ফুয়াদ, হ্যাঁ, এখানে তো তুই যেটা বললি তার উল্টাটা করছে, মানে উল্টাটাই তো করছে, পি এর, উল্টাটাই তো করা হ্যাঁ লাগবে। পি এর ভ্যালু থেকে জেড এর ভ্যালু বের করছে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, তুই এইমাত্র যেটা বললি সেটা জেড এর ভ্যালু থেকে পি এর ভ্যালু বের করছে। জেড এর ভ্যালু হচ্ছে গিয়ে এইগুলা, হুম এইগুলা হুম হুম। দেওয়া থাকলে তো আমরা এইটা বের করতে পারবো। কিন্তু আমাদের কাছে বইলা দিল যে আমাদের 95% এর পরিবর্তে বইলা দিল তোরে, তো 95% এটা তো তোর মুখস্থ, স্বাভাবিক, হুম হ্যাঁ? হুম হুম হুম। কিন্তু 99%, 1.96। 92%, 97% এইগুলো তোরে বইলা দিল, তখন কি করবি? তখন ওইটার জন্য আমাদের এই টেবিলের থেকে খুঁজে বের করা লাগবে। এখন চিন্তা কর, তোরে বললো যে 93% অথবা 94% বললো, তাহলে 94% মানে কি? মাঝখানে হবে 94% আর বাকি 6% হবে দুই সাইডে আলাদা আলাদা। এখন তিন এইখানে আমি তিন করে 96% হইলো, এইখানে হবে 3%, বাকি 3% এইখানে। তাহলে 3% 97। তাহলে 97% এসে এইখানে স্টপ হবে। এই হুম 97% এ যখন স্টপ হবে আমাদের খুঁজে বের করা লাগবে যে 0.97 যেটা আছে ভ্যালুটা, এই ভ্যালুটা এই যে এই টেবিলের কোন জায়গায় আছে। এই 0.97 এর যে ভ্যালুটা, এটা যদি আমি এখান থেকে খুঁজে বের করতে পারি, তখন আমি বের করতে পারবো যে আমাদের 97% অথবা 94% এর জন্য কনফিডেন্স, সরি 94% এর জন্য ক্রিটিক্যাল ভ্যালু কোনটা। তাহলে এইটার জন্য এখন খুঁজে বের কর 0.97 কোন জায়গায় আছে। 0.97, 97, এক 97, এই যে এখানে মনে হয় আছে শুধুমাত্র 0. এই যে এখানে এইটার থেকে নিচে তো আর দেখি না কিছু। এটাই, এই যে 0.97 আছে এখানে। হুম, তার মানে 0.97% হয়েছে এইটা। তো 0.97% এইটা, তার মানে আমরা বলতে পারি যে আমাদের ইয়েটা হবে, ক্রিটিক্যাল ভ্যালুটা হবে 1.900, তাই না? এই যে এখানে 00 আছে, তার আচ্ছা, মানে এখানে তো 1.90। 0.97, 19, 0.9726 এই পুরোটাই তো 97 আছে। পুরাটা 97, কিন্তু এই 97 এর আমার ভ্যালুটা দরকার কি 0.97, এটা না? এখন ওইটার 97 কাছাকাছি জিরো যাবে। জিরো হইলে বেশি বেশি ভালো, কিন্তু জিরো যদি না থাকে তাহলে সর্বনিম্ন যেটা ওইটাই তো নিব। মেন কথা হচ্ছে আচ্ছা সবচেয়ে কাছাকাছি যে ভ্যালুটা আছে ওইটা নিয়ে আমরা কাজ করব। এটাই কাহিনী। বুঝতে পারছি সবাই? কিভাবে জেড টেবিল থেকে ভ্যালু বের করা লাগে এটা বুঝছি। এটা যদি না বুঝি তাহলে কালকে কিচ্ছু করতে পারবো না, ম্যাথ শেষ। বুঝছি সবাই? হ্যালো, এটা গেল নাকি কল?
বুঝছি। আছে ভাই, আছে, সবাই আছে। একটু রেসপন্স করিস, মনে তো হয় জায়গা। আচ্ছা, এখন আসি এটাতে, সিআই কখন ভ্যালিড হয়? ওই যে আমাদের সিএলটি যে একটু আগে পড়লাম না, সিএলটি আর সিআই এর ভ্যালিডিটি এই দুইটা জিনিস সেমই। সিআই কখন ভ্যালিড হয়? যখন আমাদের র্যান্ডম স্যাম্পলিং হবে এবং স্যাম্পল গুলা ইন্ডিপেন্ডেন্ট ভাবে হবে, পপুলেশনের মিনিমাম 10% এর মানে সর্বোচ্চ 10% হইতে পারবে, আর হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন গুলা নর্মাল হবে, মিনিমাম 10 থেকে উপরে হইতে হবে। ওকে, এই জিনিসগুলো দিয়ে কি বুঝায় এটা বুঝি আমরা। যখন কোন একটা পপুলেশন থেকে কোশ্চেনে বলা থাকবে যে 500 পপুলেশনের মধ্যে থেকে র্যান্ডমলি চুজ করে আমরা নিছি হইতেছে গিয়া 50টা, তার মানে এইটাতে কি করছে, র্যান্ডম স্যাম্পলিং হয়েছে জিনিসটা, তাই না? র্যান্ডম স্যাম্পলিং হয়েছে, তার মানে একটা জিনিস ফুলফিল করছে। সেকেন্ডলি আমরা দেখবো যে আমাদের র্যান্ডম স্যাম্পলিং এর রেশিওটা কত। র্যান্ডম স্যাম্পলিং এর রেশিও যদি পপুলেশনের 10% হয়, তাহলে আমরা ওই জিনিসটারে অ্যালাউ করব, ওইটারে বলা হয় ইন্ডিপেন্ডেন্স বা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলিং ওইটা। এখন আমাদের বললো যে টোটাল ইয়া হচ্ছে পপুলেশন হচ্ছে 500, তার মধ্যে র্যান্ডম স্যাম্পলিং আমি নিছি 50টা, তার মানে কি এটা 10% এর মধ্যে পড়ছে? অবশ্যই পড়ছে। যেহেতু 10% এর মধ্যে পড়ছে, তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলিং, এটাও ফুলফিল করছে। যদি 10% এর মধ্যে না পড়ে বা 10% এর বেশি হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। 10% ইজ এ হাইস্ট, 10% এর বেশি হওয়া যাবে না, 10% এর কম হইতে হবে। 9%, 10, 11, সরি 9%, 8% এগুলো হইতে পারবে, কিন্তু 10% এর বেশি হওয়া যাবে না। ওকে, আরেকটা হইতেছে গিয়ে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের ওইটা 10 থেকে বেশি হওয়া লাগবে। যেমন আমরা যে এই যে 50টা স্যাম্পলিং করছিলাম, টোটাল র্যান্ডম স্যাম্পল করে যে 50টা ভ্যালু নিছি আমি, এই 50টা ভ্যালুরে যদি আমি 2 ভাগে ভাগ করি, তাহলে 1 ভাগে 8টা, আরেক ভাগে যদি 42টা দেই, তাহলে হবে না। 1 ভাগে মিনিমাম 10টা দেওয়াই লাগবে, 1 ভাগে 10টা, আরেক ভাগে 40টা দেওয়া লাগবে, অথবা 20টা, 30টা এভাবে দেওয়া লাগবে। এটা হইতেছে গিয়া নর্মালিটি বা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এই তিনটা হচ্ছে গিয়ে আমাদের সিআই ভ্যালিড হওয়ার শর্ত। তাই সিআই এই তিনটা কারণ ছাড়া অন্য কোনো কারণ, এই তিনটার মধ্যে যদি একটাও ব্রেক করে, তারপরেও আমরা সিআই বের করতে পারবে না, মানে পারবো না, এই তিনটার জন্য তিনটাই লাগবে। এখন একটা ম্যাথ দেখি, এখানে কি বলছে, সাপোজ তামিম হ্যাজ 500 songs ইন হিজ মোবাইল। এখানে বইলা দিছে হ্যাঁ মোবাইলের মধ্যে 500টা সং আছে, তাহলে 500 সং যদি থাকে, এটা কি, এটা একটা পপুলেশন। ওকে, he wants to know the ratio of female singers. He randomly selected 50 songs. বইলা দিছে কিন্তু randomly selected 50 songs, তাহলে randomly selection হয়েছে, তাই না? তার এটা মানে এক্স্যাক্টলি একটা 10% আছে। randomly select হয়েছে, এটা কিছু একটা একটা করে দেয়, randomly select হয়েছে, তার মানে কি একটা হয়েছে আমাদের ফার্স্টে র্যান্ডম স্যাম্পলিং, একটা জিনিস মানে একটা কন্ডিশন ফুলফিল করছে। ওকে, সেকেন্ডে কি হয়েছে, দেখবো যে ইন্ডিপেন্ডেন্স হয়েছে কিনা। ইন্ডিপেন্ডেন্স মানে কি, 10% বা 10% এর কম আছে কিনা। তাই 500 থেকে 50টা নিচে একদম এক্স্যাক্টলি 10%ই আছে, তার মানে কি এটাও ভ্যালিড। ইন্ডিপেন্ডেন্সটা আমাদের ইন্ডিপেন্ডেন্স রুলটারে ইয়া করছে, ব্রেক করে না, ইন্ডিপেন্ডেন্স রুলটারে সে ফলো করছে। ওকে, তারপরে কি বলছে, তারপরে সর্বশেষ বলছে যে এই 50টার মধ্যে থেকে ফাউন্ড দ্যাট 20 of them had female singers and আচ্ছা এটাই বলে দিছে 20 of them are female singers, তার মানে বলে দিছে 50টার মধ্যে থেকে 20টা ফিমেল সিঙ্গার, তার মানে বাকি 30টা মেল সিঙ্গার। এটা তো আমরা এমনি বুঝতে পারতাছি, এটা তো ডাইরেক্ট প্রপোর্শন দেওয়া আছে, হ্যাঁ তাই না? তার মানে এইখানে কি নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের প্রপোর্শনটা কি মিলছে? নর্মাল ডিস্ট্রিবিউশনে এই যে 20টা আর 30টা, এটাও কিন্তু 10-এর থেকে বড় মিলছে। যেহেতু তিনটা কন্ডিশনই ফুলফিল করছে, সুতরাং এখন আমরা এটার সিআই বের করতে পারবো। আচ্ছা, সিআই বের করতে পারবো যে খালি এটা বের করছি, সিআই কিন্তু বের করি নাই। এখন বলছে 95% কনফিডেন্স ইন্টারভ্যালের জন্য সিআইটা বের করো। ওকে, করবো আমরা। দেখি আগে কি কি জিনিস আছে আমাদের, কি কি জিনিস লাগে সিআই বের করতে হইলে, আর কিভাবে করব। আমরা শুরুতে এইভাবে দেখছিলাম যে আমাদের সিআই এর ফর্মুলা কি ছিল, সিআই ইকুয়াল পয়েন্ট এস্টিমেট প্লাস মাইনাস ক্রিটিক্যাল ভ্যালু ইনটু এসই বা হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর। ওকে, এখন স্ট্যান্ডার্ড ইরর বের করার জন্য কি কি লাগে? স্ট্যান্ডার্ড ইরর বের করার জন্য পপুলেশন প্রপোর্শন লাগে, অথবা এখানে কিন্তু পপুলেশন প্রপোর্শন দেওয়াই আছে, ঠিক আছে। এই যে দেখি স্যাম্পল প্রপোর্শন, সরি পপুলেশন প্রপোর্শন বলে বলে ফেলছি, স্যাম্পল প্রপোর্শন লাগে আর কি। স্যাম্পল প্রপোর্শন পি ক্যাপ, এটারে কি কি দিচ্ছি আমরা, 20/50।
এখানে বইলা দিছিল 50 হচ্ছে আমাদের টোটাল স্যাম্পলের ভ্যালু, আর 20 হচ্ছে ফিমেল সিঙ্গার। যেহেতু ফিমেল সিঙ্গারেরটাই লাগবে আমাদের, তার মানে আমরা ফিমেল সিঙ্গারেরটাই বেস হিসেবে ধরে নিলাম পি। তার মানে পি বের করছি। এখন পি মাইনাস ওয়ান বের করতে পারবো না, সরি ওয়ান মাইনাস পি। ওয়ান থেকে এটা বাদ দিলে 0.6 বেরোবে, এটা হচ্ছে ওয়ান মাইনাস পি। এখন এসি বের করার জন্য কি করা লাগে, পি ইন্টু ওয়ান মাইনাস পি ডিভাইডেড বাই 50 বা ডিভাইডেড বাই এন, এটা করলাম এটা। তার মানে এসি পাইছি আমরা, পি পাইছি, বইলা দিছিল ক্রিটিক্যাল ভ্যালু বা হচ্ছে গিয়ে 95% ইন্টারভ্যাল, তাহলে 95% এর ক্রিটিক্যাল ভ্যালু কত, 1.96। এটা তো আমরা আগে থেকেই জানি। তার মানে এখন মার্জিন অফ ইরর বের করব। বলছিলাম যে মার্জিন অফ ইরর বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু এবং স্যাম্পল ইররের যোগ গুণ করলে যে ভ্যালুটা হয় ওইটারে বলা হয় এমই বা মার্জিন অফ ইরর। এই যে মার্জিন অফ ইরর বের করছি, ক্রিটিক্যাল ভ্যালু ইন্টু 0.069, তার মানে কি এসই 1.96 ইন্টু এসই বের করলাম। এখন এইটা যে বের করলাম এটা হচ্ছে 0.14, এটা হচ্ছে আমাদের মার্জিন অফ ইরর। এখন এই মার্জিন অফ ইরর রে আমি একবার আমার স্যাম্পল প্রপোর্শনের সাথে যোগ করব, আরেকবার বিয়োগ করব। যোগ করার বিয়োগ করার পরে যে ভ্যালুটা হবে ওইটা হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভ্যাল। আমাদের স্যাম্পল প্রপোর্শন ছিল কত, 0.4। এটার সাথে যদি একবার যোগ করি তাইলে কত আসবে, একবার যোগ করলে আসবে হচ্ছে গিয়ে 0.54, একবার বিয়োগ করলে আসবে হচ্ছে 0.26। এই যে ইন্টারপ্রিটেশন কিভাবে করছে দেখো, বলছে উই হ্যাভ 95% কনফিডেন্ট দ্যাট, সরি উই আর 95% কনফিডেন্ট দ্যাট দ্য ট্রু পপুলেশন, না সরি, দ্য ট্রু প্রপোর্শন অফ female singer in the total collection of 500 songs lies between 0.26 and 0.56। এটার মানে হচ্ছে গিয়া সে 95% শিওর যে এই যে আমাদের যে কনফিডেন্স ইন্টারভেলটা আছে, এই কনফিডেন্স ইন্টারভেল মানে সে 95%, আমরা 95% শিওর যে 500টা সং এর মধ্যে 2.6 থেকে 0.54% ইয়াই আছে এখানে, কি বলে ফিমেল সিঙ্গারের সং আছে, এটাই বুঝাইছে এখানে। এখন এইটা যদি আমরা বুঝে থাকি তাহলে পরে জেড ডিস্ট্রিবিউশন আর টি ডিস্ট্রিবিউশন কোনটা দিয়ে কি বুঝায় এটা এখানে বলা আছে, এটা থিওরি নিজের মতো করে একটু বুঝে নিতে হবে। আরেকটা দিছে টি টেবিলের মাধ্যমে এই সিআই বের করা। টি টেবিলের মাধ্যমে সিআই বের করতে হলে আগে দুইটা জিনিস খেয়াল করা লাগে, এইখানেও র্যান্ডম স্যাম্পলিং লাগে, ওকে, ইন্ডিপেন্ডেন্স লাগবে এখানেও 10% এর মতো, নর্মাল ডিস্ট্রিবিউশন লাগবে এখানেও, কিন্তু কাহিনী হইতেছে এখানে স্যাম্পল সাইজ 30-এর থেকে ছোট হওয়া লাগে। স্যাম্পল সাইজ যদি 30 মানে স্যাম্পল সাইজ যদি 30-এর থেকে বড় হয় তাহলে আমরা ওটা জেড দিয়ে ক্যালকুলেট করব, স্যাম্পল সাইজ যদি 30-এর থেকে ছোট হয় তাহলে আমরা ওইটারে টি দিয়ে ক্যালকুলেট করব। এটা সিগনিফিকেন্স টেস্টিং এর ক্ষেত্রেও, ওই যে হাইপোথিসিস টেস্টিং যখন করব আমরা ওইটার ক্ষেত্রেও এটা সেম। আচ্ছা, এখন সিগনিফিকেন্স টেস্টিংটা, সরি ওইটা তো পরে। এখন যদি দেখি আমরা এখানে কি বলছে, কোশ্চেনে বলছে an economist wants to estimate mean price of gasoline in the city of a specific day. He takes random sample of 12 gas station। বলে দিচ্ছে random sample of 12 gas station, random sampling ও হয়েছে এবং 12 gas station মানে 12টা স্যাম্পল, মানে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনে 30-এর থেকে নিচে হয়েছে, ওকে। তারপরে বললো কি স্টেশন অ্যান্ড ফাইন্ডস দ্য মিন ভ্যালু অফ এত, মানে স্যাম্পল মিন দেওয়া আছে এক্স বার। আমি শুরুতে একটা কথা বলছিলাম যে পয়েন্ট এস্টিমেটের দুইটা ভ্যালু আছে, পয়েন্ট এস্টিমেট মানে হচ্ছে গিয়ে স্যাম্পল প্রপোর্শন অথবা স্যাম্পল মিন, মনে আছে কিনা, স্যাম্পল প্রপোর্শন অথবা স্যাম্পল মিন। যেহেতু এখানে স্যাম্পল প্রপোর্শন দেওয়া নাই, স্যাম্পল মিন দেওয়া আছে, সুতরাং এইখানে পয়েন্ট এস্টিমেট হিসেবে স্যাম্পল মিনটা ইউজ করবো আমরা। তারপরে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 0.20 স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে দেওয়া আছে হচ্ছে গিয়ে কনস্ট্রাক্ট 95% কনফিডেন্স ইন্টারভেল, এটা বইলা দিছে সিআই বইলা দিছে। আচ্ছা, তার মানে আমাদের কয়টা ভ্যালু পাইছি আমরা, এন এর ভ্যালু পাইছি, এক্স বার এর ভ্যালু পাইছি, এস ডি এর ভ্যালু পাইছি। লাগবে কি কি আমাদের, লাগবে হচ্ছে গিয়ে এস ই এর ভ্যালু, পি এর ভ্যালু এখানে লাগবে না, কারণ পি এর পরিবর্তে আমরা এখানে এক্স বার ইউজ করতেছি। আর যেহেতু পি এর ভ্যালু নাই, সুতরাং এস ই বের করার জন্য আমাদের ওই আগের প্রিভিয়াস ফর্মুলাটা ইউজ করা লাগবে। এস ই স্ট্যান্ডার্ড ইরর বের করার প্রিভিয়াস ফর্মুলাটা কি ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট এন, মনে আছে কিনা, কত তাতে পড়ছিলাম, এই যে এইটাতে পড়ছিলাম, ওই জানি এই যে সিগমা ডিভাইডেড বাই রুট এন করছিলাম না, এখানে ওইটা দিয়েই কাজ করবো আমরা, সিগমা ডিভাইডেড বাই, এখানে তো সিগমা নাই, এখানে এস ডি আছে, তাহলে এস ডি ডিভাইডেড বাই রুট এন। এটা যদি আমরা করি, এই যে এখানে দেখি
ডিগ্রিস অফ ফ্রিডমটা পরে দেখতেছি। এই যে এস ই ইকুয়াল এস ডিভাইডেড বাই রুট এন, মানে কোনটাতে কোন ম্যাথের মধ্যে কোন ভেরিয়েবল গুলো দেওয়া আছে আমরা ওই অনুযায়ী সূত্রটারে ফর্ম করে লিখতে হবে আমাদের, ওইটা সবসময় একটু খেয়াল রাখা লাগবে। এমন অনেক সময় হইলো যে আমি পি দিয়ে পড়ে গেলাম, গিয়া পি ছাড়া অন্য কিছু দিল, এখন আমি বুঝতেছি না পি করতে পারবো বা পি ছাড়া এনো ম্যাথটা কেমনে করবো, এটা আমি বুঝতেছি না। কিন্তু কোশ্চেন যেহেতু আছে তার মানে কোনো না কোনো ওয়ে অবশ্যই আছে এটা সলভ করার, লাইক সব ধরনের ওয়ে আমাদের লাগবে জানা। আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড ইরর বের করলাম, স্ট্যান্ডার্ড ইরর, তারপরে মার্জিন অফ ইরর বের করব। মার্জিন অফ ইরর কিভাবে বের করব? 95% কনফিডেন্স ইন্টারভ্যালের জন্য আমাদের ক্রিটিক্যাল ভ্যালুটা লাগবে, কিন্তু এইখানে তো আমরা টি টেস্ট দিয়ে করতেছি, এখানে তো জেড টেস্ট হবে না, তার মানে এখানে ক্রিটিক্যাল ভ্যালু 1.96 হবে না, এটা জানা কথা। যেহেতু 1.96 হবে না, সুতরাং আমরা ওইভাবে ক্যালকুলেট করতে হবে। এইখানে লাগে দুইটা জিনিস, টি থেকে বের করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম, আর একটা হচ্ছে গিয়ে ওই যে 95% ভ্যালু। এখন যদি দেখি আমরা টেবিলে, ডিগ্রিস অফ ফ্রিডম মানে হচ্ছে n-1, n এর মান 12 ছিল, তাহলে 12 - 1 কত? 11। তাহলে দেখি আমরা এই যে এই ডিগ্রিস অফ ফ্রিডম আমরা বের করলাম 11। এখন যদি আমরা দেখি এই যে 11 হচ্ছে এইটা, 95% হয়েছে এইটা, তার মানে 11 বরাবর 95% যদি যাই তাহলে হচ্ছে 2.201। যদি আমরা এখানে খেয়াল করি এই যে দেখবো যে 2.201 এখানে ফ্রম টি টেবিল, ফ্রম টি টেবিল ফর 95% সিআই and df ইকুয়াল 11 বইলেই দিছে ব্র্যাকেটের মধ্যে, কিভাবে ইউজ করে বের করছে এটা টি টেবিল থেকে। ওকে, এখন এইটা পাইলাম, এইটা স্ট্যান্ডার্ড ক্রিটিক্যাল ভ্যালুর সাথে আমরা স্ট্যান্ডার্ড ইররে গুণ করছি, করার পরে পাইলাম মার্জিন অফ ইরর। এই মার্জিন অফ ইররে আমরা আমাদের এক্স বারের সাথে যোগ মানে প্লাস মাইনাস করছি, প্লাস মাইনাস একবার প্লাস করবো একবার মাইনাস করবো, তো মাইনাস করলে আসে লোয়ার রেঞ্জ, প্লাস করলে আসে হায়ার রেঞ্জ, তারপরে ইন্টারপ্রিটেশন যা আছে তা হয়েছে। ডান, আমাদের এই চ্যাপ্টারও শেষ। এখন শুধু দুইটা চ্যাপ্টার আছে, হাইপোথিসিস টেস্টিং আর হচ্ছে গিয়ে বায়াস থিওরিয়াম। আমরা একটু ব্রেক নেই, একটা 5 মিনিট বা 10 মিনিটের একটা ব্রেক নেই, আমি রেকর্ডিংটা ক্লোজ করতেছি, পরে আবার দিতেছি আরেকটা।